শুভ অপরাহ্ন। আপনাদের সবাইকে সানমের ওয়েবিনার সিরিজে স্বাগত জানাচ্ছি। আমি মাহতাবউদ্দিন, সানমের গবেষণা পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। আমাদের এই ওয়েবিনার সিরিজটা আমরা নতুন করে শুরু করছি এবং আমরা আশা করছি প্রতি মাসে আমরা অন্তত একটি করে ওয়েবিনার করার চেষ্টা করব, যেটাতে আমরা বাংলাদেশ এবং সমসাময়িক বিশ্বের যে বিভিন্ন অর্থনৈতিক বা রাজনৈতিক অর্থনৈতিক যেই ব্যাপার বিষয়গুলি আছে সেগুলোর উপরে আমরা আলোকপাত করব। আমাদের ওয়েবিনার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্য খাতের সংস্কার কমিশনের প্রতিবেদন। আপনারা সবাই জানেন যে জুলাই অভ্যুত্থানের পর ছাত্র জনতার যে জুলাই অভ্যুত্থানের পর আমাদের আহ, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা অনেকগুলি সংস্কার কমিশন তারা গঠন করেছেন এবং সেই সংস্কার কমিশনগুলোর মধ্যে একটি ছিল স্বাস্থ্য খাত সংস্কার। আহ, এই স্বাস্থ্যকর সংস্থার বিষয়ক এই কমিশনের যে রিপোর্টটি আছে সেই রিপোর্টে অনেকগুলি স্বাস্থ্য খাতে অনেকগুলি গভীর সমস্যার আহ, আলোকপাত করা হয়েছে এবং সেগুলোর ভিত্তিতে আম, একটি রোড ম্যাপ প্রস্তাব করা হয়েছে। এখানে অসাম্য, দুর্বল শাসন, অপ্রতুল অর্থায়ন এবং জনগণের আস্থার অভাব, স্বাস্থ্য খাতে জনগণের আস্থার অভাব, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আম, সংস্কার কমিশন তাদের অনেকগুলি রিকমেন্ডেশন তুলে ধরেছেন। আমাদের আজকের আলোচনার মূল বক্তা হিসেবে আছেন অধ্যাপক ডক্টর শাফিন নাহান শিমুল। আম, অধ্যাপক শিমুল উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানিমের অনারারি ডিরেক্টর। তিনি স্বাস্থ্য অর্থনীতিতে এবং পলিসি রিসার্চে বহুদিন ধরে কাজ করছেন। তিনি ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা লিঙ্কন ইউএসএ থেকে তার পিএইচডি সম্পন্ন করেছেন এবং জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি সিডিসি ফাউন্ডেশনে ফেলো হিসেবে কাজ করেছেন। প্রফেসর শিমুল টোবাকো ট্যাক্সেশন, হেলথ ফাইন্যান্সিং, ইকোনমিক বার্ডেন অফ ডিজিজ, ডিজিজ মডেলিং এবং কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস নিয়ে কাজ করেছেন। তার বহু গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আম, তিনি বিশ্ব ব্যাংক, ডব্লিউএইচও, এডিবি, সিডিসি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, জন হপকিন্স ইউনিভার্সিটির মতো আম, আন্তর্জাতিক খ্যাতিমান প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। তার কাজ ইউএস নিউজ, ডিডব্লিউ নিউজ, নেচার নিউজ, বিবিসি, ভয়েস অফ আমেরিকা প্রভৃতি আন্তর্জাতিক যে নিউজ মিডিয়া আছে সেগুলিতে প্রকাশিত হয়েছে। অধ্যাপক শিমুল, আপনাকে আমাদের ওয়েবিনারে স্বাগতম। আম, আজকের ওয়েবিনার আমরা আশা করি আপনার কাছ থেকে আমরা এই স্বাস্থ্য সংস্কার কমিশনের যে মূল প্রতিবেদন আছে সেটার উপর আপনার যে আলোকপাত সেটা আমরা শুনতে পাবো। আহ, আপনাকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ মাহতাব। আমাকে শোনা যাচ্ছে? জি, ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? আপনাকে শুনতে পাচ্ছি পরিষ্কার। ওকে, গ্রেট। সো থ্যাংক ইউ সো মাচ। ভেরি গ্রেটফুল টু সানেন তোর যে এটা আয়োজন করেছে। আম, এটা আমার জন্য ভালো হয়েছে যে আমার প্রেজেন্টেশনের জন্য পড়তে হলো এত বড় একটা রিপোর্ট। দ্যাটস স্টিল আই এম কাইন্ড অফ রিডিং, ইটস ভেরি বিগ ডকুমেন্ট। সো শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে দেওয়াই ভালো যে আমি চেষ্টা করেছি ভালোভাবে পড়ার, তারপরেও যেহেতু অনেক বড় একটা ডকুমেন্ট কিছু গ্যাপ থেকে যেতে পারে। সো বেসড অন মাই মানে এটা পড়েছি, প্লাস বেসড অন মাই আই উড সে কিছু থট আমি এখানে শেয়ার করব। সো ডেফিনেটলি আমি প্রেজেন্টেশনটা খুব শর্ট রাখার চেষ্টা করব যাতে আমরা পরে একটু বেশি আলোচনা করতে পারি, কারণ এখানে অনেকেই জয়েন করেছেন, আমি দেখছি অনেকেই আমি চিনি ব্যক্তিগতভাবে। আমি জানি ওনাদের আরো ইনপুট থাকবে, কোয়েশ্চেন থাকবে। সেটা আমরা আরো এনরিচ হব এবং এই ওয়েবিনার যে উদ্দেশ্য সেটা হলো আরো জিনিসটাকে ক্লিয়ারলি বোঝা, আর কিছু সাজেশন থাকলে সেগুলো নিয়ে আসা। সো আমার দায়িত্বটা হলো এই ফুড ফর থটটা সবার সামনে একটু নিয়ে আসা। তো দ্যাটস দ্য মাই রোল। ইটস নট লাইক ডোন্ট কনসিডার এজ এন এক্সপার্ট ওপিনিয়ন, আই উড সে আমি কিছু ফুড ফর থট সামনে আপনাদের সামনে নিয়ে আসবো আর কি। সো লেটস স্টার্ট। প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? জি, শুভভাবে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। গ্রেট।
সো মূলত যে আলোচনাটা আমরা করতে চাচ্ছি সেটা হলো একটা ডকুমেন্ট এসছে আমাদের। আই মিন ডেফিনেটলি উই শুড কংগ্রেচুলেট দ্য টিম যারা এটা করেছে। ইটস এ বিগ টাস্ক, হিউজ টাস্ক, লট অফ থিংস। এবং উই নো দ্যাট হেলথ সেক্টর ভেরি কমপ্লেক্স, এবং বাংলাদেশ হেলথ সেক্টর স্পেশালি কমপ্লেক্স। সেই জায়গায় আহ, কি কি আছে, কি কি আমরা অ্যাকচুয়ালি যে সাজেশন গুলো আসছে সেটা কি আমরা কিছু প্রবলেম যেগুলো আমরা জানি অথবা সবাই জানে সেগুলা কি ফিক্স করার জন্য সাজেশন রিকমেন্ডেশন গুলো এসছে, নাকি এই যে ট্রান্সফরমেশন যখন আমরা রিফর্ম চিন্তা করি, উই এক্সপেক্ট, আমরা উই ড্রিম ফর অলওয়েজ একদম সামথিং একদম ট্রান্সফরমেটরি অথবা সিগনিফিকেন্ট চেঞ্জ যদি সহজভাবে বলতে চাই, সেটা আমরা পেয়েছি কিনা, বা ইন ফিউচার আমরা আর কি কি চাই অথবা চিন্তা করতে পারি। তো ব্রডলি আমি একটু বলার চেষ্টা করব যে এখানে মূলত কি কি ধরনের রিকমেন্ডেশন দেওয়া হয়েছে। আহ ব্রডলি কিছু লিমিটেশনস বলবো না, আমার মনে হয় এটাকে অন্যভাবে বলা যায়, স্কোপ অফ ইমপ্রুভমেন্ট পজিটিভলি বলা, অথবা দ্য থিংস উই ওয়ান্টেড টু সি মেবি, সেটা হতে পারে আমাদের এক্সপেকটেশন কি ছিল এবং সেই জিনিসগুলো আর একটু কিভাবে ফাইন টিউন করা যেত সেই আলোচনাগুলো করা যাবে। সো ব্রডলি ব্যাকগ্রাউন্ড ভিশন এগুলোতে আমি সময় একদমই খুব বেশি ব্যয় করবো না, আমরা সবাই জানি কি উদ্দেশ্যে এটা করা হয়েছে। তারপর রিফর্ম প্রপোজাল, ব্রডলি রিফর্ম প্রপোজাল গুলো কি কি এসেছে, সাম পজিটিভ সাইডস, লিমিটেশন যদিও লিখেছি, বাট কনসিডার ইট ইজ লাইক স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, ওর যেটা আমরা আশা করেছিলাম যে যে জিনিসটা একটু ক্লিয়ার থাকলে ভালো হতো। গ্লোবাল কিছু লেসনের সাথে কানেক্ট করব, ফাইনালি হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, মানে রিকমেন্ডেশনস ফ্রম দিস প্রেজেন্টেশন। আমার মনে হয় আমাদের প্রেজেন্টেশনের পরে যে আলোচনাগুলো হবে সেখান থেকে আমাদের নেক্সট স্টেপ কি হতে পারে পটেনশিয়ালি সেইগুলো একটু সামনে নিয়ে আসা। তো আমরা জানি বাংলাদেশের এই তথ্যগুলো আমরা রেগুলার ইউজ করি যে আমাদের যে জিডিপি লেস দেন 1% আমরা হেলথে খরচ করি, যেটা খুবই কম, এবং বিশ্বে অনেক যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো আছে সেগুলোর তুলনায় যথেষ্ট কম। এবং এটার কারণে যে কনসিকোয়েন্স যেটা আমরা দেখতে পাচ্ছি, সরকারের যদি খরচটা দেখি সেটা আরো অনেক কম। তো এটা 1% হচ্ছে টোটাল হেলথ এক্সপেন্ডিচার। আর হাই আউট অফ পকেট যেটা হয়, এটার কারণে সবাই আমরা যখন সার্ভিসটা নিতে চাই আমার নিজের পকেট থেকে খরচ হচ্ছে, এবং সেটার কারণে আমাদের এই খরচটা ক্যাটাস্ট্রফিক হচ্ছে, অর্থাৎ খরচটা এত বেশি হচ্ছে যে আমি আমার দৈনন্দিন যে চলাচল বা আমার যে অ্যাসেট সেটা বিক্রি করে সেই স্বাস্থ্যসেবা নিতে হচ্ছে, এবং মানুষ দিন দিন দরিদ্র হচ্ছে। তাছাড়া আমাদের ওয়ার্কফোর্স এর ক্রাইসিস আছে বিভিন্ন জায়গায়, যেই ধরনের ধরনের ওয়ার্কফোর্স দরকার সেরকম নাই, অথবা যা আছে সেটা ঠিক জায়গায় নাই। সো একটা হলো নট এনাফ পিপল, আর যেই লোকগুলোই আছে সেটাও রাইট জায়গায় নাই। সো এখানে মেল ডিস্ট্রিবিউশন একটা হলো, লেক অফ অ্যাপ্রোপ্রিয়েট অর অ্যাকচুয়াল রিকোয়ার্ড হিউম্যান রিসোর্স, একটা হলো মেল ডিস্ট্রিবিউশন। দেন উইক গভর্নেন্স এন্ড এই বিষয়গুলো তো আছে, সো এইগুলো আমরা জানি। এবং সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে, অনেক ধরনের আলোচনা এসেছে। সে কারণেই আমাদের যেহেতু নতুন ইন্টারিম গভর্নমেন্ট, অনেক রিফর্ম সাজেশন, বিভিন্ন সেক্টরে রিফর্ম নিয়ে আলোচনা হয়েছে। সো এই হেলথ রিফর্ম কমিশনটা করা হয়। আপনারা হয়তো জানেন এটা বাংলাদেশেই প্রথম, হেলথ নিয়ে কখনো কমিশন হয় নাই, এডুকেশন নিয়ে হয়েছে। এবং এইটা শুধু বাংলাদেশে প্রথম না, এটা ভারতবর্ষের আগে 1900 সম্ভবত 47 সালে, ইফ আই এম নট রং, 46-47 ভোর কমিশন নামে একটা হয়েছিল ব্রিটিশ আমলে। তারপরে পাকিস্তানে একটা হয়েছে সম্ভবত 70s-এ, ইন্ডিয়াতেও হয়েছে, বাট বাংলাদেশে কখনো আর হয়নি। সো সেই জায়গা থেকে এটা একটা ডেফিনেটলি উই শুড কংগ্রেচুলেট দ্য গভর্নমেন্ট যে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এখানে সব এসেছে কিনা সেটা অন্য আলোচনা, বাট একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, এটাকে আরো কি ইমপ্রুভ করা যেতে পারে, কি কি জিনিস আমরা চাই চাই না, সেই জিনিসগুলো অবশ্যই আলোচনার সুযোগ আছে। তো বিষয়টা এরকমই যে আমাদের হেলথ সেক্টর যে প্রবলেম গুলো আছে সেখানে কি কি করা যায়, এবং ব্রডলি আমরা জানি আমরা এসডিজি অ্যাচিভ করতে চাই, আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজ অ্যাচিভ করতে চাই, দিজ আর আওয়ার ভিশনস অর ইন্টেন্ট। তো সেগুলোকে মাথায় রেখেই আহ, এই এই কমিশনটা করা, এবং কমিশনের রিপোর্টের রিফ্লেকশনও কিছুটা এরকম এসছে। যদি আমি টার্গেট স্পেসিফিক্যালি বলা না হলো, যেহেতু আমরা ধারণা করছি যে ইন্টারিম গভর্নমেন্ট অ্যারাউন্ড 2 বছরের মতো থাকবে, সো কিছু রিফর্ম অ্যাটলিস্ট ইনিশিয়েট করা। সবকিছু করা যাবে না, এখানে রিফর্মে অনেক সাজেশন আসছে যেগুলা দীর্ঘমেয়াদী,
কিন্তু এখানে মূলত আইডিয়াটা দেওয়া যে দিজ আর দ্য থিংস আমরা এখনই করতে পারি, এটা একটু সময় লাগবে, ইত্যাদি ইত্যাদি। সো আমি যদি একটু দেখে যাই কি রিফর্ম, এগেইন ওখানে 32টা রিফর্ম আছে, আমার কাছে যেগুলো মনে হয়েছে যে হাইলাইট করার মতো সেগুলো আমি এনেছি। তো ইটস নট এক্সক্লুসিভ লিস্ট, আরো অনেক কিছু আছে। আহ, কিছু লিগাল এসপেক্টের জায়গায় যদি ভাগ করা যায়, গভর্নেন্স এবং রাইটের ক্ষেত্রে, যেমন এতদিন আমাদের প্রাইমারি হেলথ কেয়ার যদিও কনস্টিটিউশনাল ছিল কিন্তু এটা বাইন্ডিং ছিল না, সেটাকে বাইন্ডিং করা, লিগাল ফ্রেমওয়ার্কে নিয়ে আসা। সো এই জায়গায় একটা সিগনিফিক্যান্ট শিফট। এবং একটা পার্মানেন্ট হেলথ কমিশন তৈরি করা, এটা একটা বড় সাজেশন। যে এখন আমাদের বিভিন্ন কমিশন যেগুলো আছে, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এরকমই একটা হেলথ কমিশন করা সেপারেটলি, যারা হচ্ছে আপ টু ডেট হেলথ সার্ভিসের বিভিন্ন সাজেশন দেবে, বিভিন্ন রিকমেন্ডেশন দেবে ওভার টাইম। রিফর্ম হেলথ ক্যাডার, যে হেলথ ক্যাডার যেটা এখন যে বিসিএস এর মাধ্যমে, পিএসসি এর মাধ্যমে নিয়োগ হয়, এটার জন্য আলাদা একদম ক্যাডার একটা সার্ভিস চালু করা, এরকম সাজেশন এসছে। ইন্ট্রোডিউস লাইক হেলথ পিএসসি টাইপ বলতে পারেন, যে হেলথ সেক্টরের জন্য পাবলিক সার্ভিস কমিশন করা। এবং সেপারেট পাবলিক হেলথ ক্লিনিক্যাল স্ট্রিমটা একটু আলাদা করা। যেমন এখন সবাই ধরেন যারা ক্লিনিক্যালি সবাই জয়েন করে, তারপরে কেউ ম্যানেজার হয়, কেউ আবার ক্লিনিশিয়ান ব্যাক এন্ড ফোর্থ হয় প্রচুর, এতে যেটা হয় দুই জায়গায় স্কিল গ্যাপ থেকে যায়, সেটা মিনিমাইজ করার জন্য একটা সেপারেট ক্যাডার সার্ভিস রাখা। এবং কিছু ডিসেন্ট্রালাইজেশন, যে অটোনমি দেওয়া লোকাল লেভেলে, ডিস্ট্রিক্ট অ্যান্ড বিলো, তাদের যাতে স্কেল অটোনমি থাকে। এবং এটা আপনার জানেন এই জন্য যে অনেক সময় হয়তো অনেক ইকুইপমেন্ট দেওয়া হয় কিন্তু ইকুইপমেন্টটা মেরামত করা হয় না, কারণ তার সে ফাইন্যান্সিয়াল অটোনমিটা নাই, সে তার এটা রিপেয়ার করতে হলে উপরে অ্যাপ্লাই করতে হয়, প্রসেস করতে হয়। সো দিস আর কাইন্ড অফ থিংস, অনেক কিছু আমাদের ফাংশন করছে না, সেই রুলস গুলা যাতে না থাকে সেজন্য ডিসেন্ট্রালাইজ করা কিছু সার্ভিস এবং কিছু ফাইন্যান্সিয়াল অটোনমি দেওয়া। প্লাস হচ্ছে গভর্নমেন্ট, মানে যারা সরকারি হসপিটাল অথবা সরকারি সার্ভিস দিচ্ছে তারা যেন না, তাদের রোল অফ কন্ডাক্টটাকে আর একটু স্ট্রেনথেন করা। ব্রডলি স্পিকিং পলিটিক্যাল ইনভলভমেন্টটা একদম বাদ দেওয়া, যেটা মানে থিওরিটিক্যালি ইজি হলো, প্র্যাকটিক্যালি ভেরি ডিফিকাল্ট ইন বাংলাদেশ কনটেক্সট, বাট দিস আর দ্য সাজেশনস। অ্যাপয়েন্টিং নন পলিটিক্যাল হসপিটাল হেডস, কারণ একটা ওই স্টাডিতে লিখেছে যে আহ, অনেক জায়গায় দেখা যায়, একটা স্টাডি করেছে, ইভেন গভর্নমেন্ট স্টাডি ফাউন্ড 60% মতো অ্যাপয়েন্টেড বেসড অন পলিটিক্যাল কনসিডারেশন। সো এই জায়গাগুলা কিছুটা মানে কন্ট্রোল করা। এবং একটা বড় সিগনিফিকেন্ট ছিল, যেমন আমরা জানি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভস, তারা ডাক্তারদেরকে সর্ট অফ এট দ্য নেম অফ ইনফরমেশন শেয়ারিং অনেক সময় ইনফ্লুয়েন্স করে, ইনসেন্টিভাইজ করে, যেটা আসলে ড্রাগ কস্টকে বাড়িয়ে দেয়। কারণ মানে এরকম স্টাবলিশ স্টাডি না থাকলেও যেটা জানা যায় যে 25%-এর মতো খরচ কিন্তু ফার্মাসিউটিক্যালের অন প্রমোশন। সো এই প্রমোশনের টাকাটা তো আলটিমেটলি ঔষধে গিয়েই পড়ে। তো সেই জিনিসগুলো একটু কমানো, কস্ট কমানোর একটা টার্গেট বলতে পারেন। ফাইন্যান্সিং এর এবং ডেলিভারির জায়গাও কিছু রিকমেন্ডেশন আছে, যে এখন যে বাজেট সেটা হলো জিডিপি 5% করা। আম, এবং যেটা খুব ইন্টারেস্টিং সেটা হলো ইনঅ্যাক্ট পাবলিক সরি হেলথ ফাইন্যান্সিং সিকিউরিটি অ্যাক্ট, অর্থাৎ হেলথ ফাইন্যান্সিং যাতে একদম নির্দিষ্ট করা থাকে, চাইলে সরকার খুব বেশি কমাতে না পারে, যেন একটা সিকিউরিটি অ্যাক্ট করা, which is kind of interesting. পরে আলোচনা করবো how pragmatic is that, but a very interesting suggestion. এবং কিছু ট্যাক্সেস, বিশেষ করে সিনট্যাক্স এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে কিছু কালেকশন নিয়ে সেটাকে ইয়ারমার্ক করে হেলথ সেক্টরে দেওয়া, তো এই ধরনের কিছু ফাইন্যান্সিং রিফর্ম সাজেস্ট করা হয়েছে। বটম পোর, যারা মানে বটম 20% অফ দ্য পিপল বা পোরেস্ট কমিউনিটি যারা, তাদেরকে ফ্রি কেয়ার দেওয়া, শুধু সেটা প্রাইমারি কেয়ার, মোস্টলি প্রাইমারি কেয়ার ইন নট ইন জাস্ট পাবলিক ফ্যাসিলিটিস বাট অলসো ইন প্রাইভেট। অ্যান্ড 10% বেডস প্রাইভেট হসপিটালে রাখা। আহ, যেটা আমি ঠিক যেটা দেখেছি যে এরকম নিয়ম অলরেডি লাইসেন্সিং এগ্রিমেন্টের মধ্যেই আছে, কিন্তু এটা কখনো অ্যাপ্লাই করা হয় নাই। তো এটা একটু ইমপ্লিমেন্ট করা, সেটা 10% না থাকলেও একটা পার্সেন্টেজ পোর পিপলদের জন্য রাখার একটা প্রভিশন আছে এখনকার লাইসেন্স এগ্রিমেন্টে, বাট সেটা প্র্যাকটিক্যাল হয় না। বাট এই রিফর্মে সেটাকে আর একটু শক্ত হাতে বা মনিটর করার সাজেশন দেওয়া হয়েছে। আহ, এবং ফাইন্যান্সিং থ্রু সিএসআর এন্ড ট্যাক্সেশন স্পেশালি ফর দ্য পোর, তাদেরকে যেন কাভার করা যায় সেই কিরকম কিছু সাজেশন এসছে।
সার্ভিস কোয়ালিটি এবং সার্ভিস অ্যাভেলেবিলিটিটা একটু বাড়ানো, এক্সটেন্ড পাবলিক ফেসিলিটির যে আওয়ার্স গুলো আমরা জানি দুটার সময় বন্ধ হয়ে যায়, সেটাকে একটু এক্সটেন্ড করা আপ টু 5 পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে যারা কর্মজীবী আছেন বা লো ইনকাম গ্রুপের আছেন তারা অনেক সময় অ্যাক্সেস করতে পারে না বিকজ অফ এই টাইমিং এর কারণে, সেটা একটু এক্সটেন্ড করা। এবং খুব ইন্টারেস্টিংলি উইমেন হেলথের জন্য সেপারেটলি একটা ইনস্টিটিউট করা, যেখানে দে উইল অ্যাড্রেস all women health issues specifically, and these are very welcome move এবং very interesting suggestions. সো যদি আমি এবার ডকুমেন্টের রিসোর্স হিসেবে চিন্তা করি, ইটস এ গ্রেট রিসোর্স। যেটা পজিটিভ সাইড হলো দ্য একনোলেজ দ্য লিমিটেশন, যে আমাদের হেলথ সেক্টর গুলা যে অনেক লিমিটেশনস আছে, এটা কিন্তু একনোলেজড হলো। কারণ নাও ইট ইজ এ গভর্নমেন্ট ডকুমেন্ট, ইট ইজ এট লাইক গ্যাজেট করে রিফর্ম কমিশন করা হয়েছে। সো অ্যাটলিস্ট এতদিন ধরে আহ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে যে কথাগুলা বলছিল, যে প্রবলেম গুলা বলছিল, এখন কিন্তু সেটা ডকুমেন্টেড। সো ধরেন ফর এক্সাম্পল ফার্মাসিউটিক্যাল যে সর্ট অফ যে ইনসেন্টিভ গুলা দিচ্ছে সেটা হয়তো রাইট না, মানে টু মাচ এট দ্য নেম অফ ইনফরমেশন যেগুলা করছে। একই সাথে প্রাইভেট সেক্টরে যেভাবে প্রাইসিং এন্ড আদার্স জিনিসগুলো করছে, সেখানে অনেকগুলা বিষয় এসছে যেগুলা আমরা যারা হেলথে কাজ করে এবং যারা হেলথ সিক করে, শুধু হেলথে কাজ করে না, যারা হেলথ সিক করে, আমরা জানি দিস থিংস আর দেয়ার, বাট এটা কিন্তু কোনো স্টাডি ছিল না বা ডকুমেন্টেড ছিল না, বাট নাও ইটস ডকুমেন্টেড অ্যান্ড দিস ইজ ভেরি গুড starting point, I would say. That's the thing, they should get really great congratulation for that compiling all these things we know, আমরা যত ধরনের প্রবলেম আমরা জানি সবগুলো একসাথে নিয়ে আসা। ইন্টারেস্টিংলি তারা একটা সার্ভে করেছে জনমত, জনগণ কি চায়, সেটাও একটা রিফ্লেকশন আছে। এটাও একটা ইন্টারেস্টিং মুভ যে তারা কি ধরনের রিফর্ম চাচ্ছে পিপল। প্রায় 8,000 পপুলেশনকে, এক্সাক্ট নাম্বারটা মানে, বাট লাইক মোর দেন 8,000 পপুলেশন কে তারা সার্ভে করেছে বিবিএস এর থ্রুতে। এবং হেলথ হেলথ সার্ভিস নট এ প্রিভিলেজ, এটাকে রাইট হিসাবে শিফট করা। তো সেই জায়গাটা একটা বড় পরিবর্তন আনা হয়েছে। অ্যাজ আই সেড, পিপল সেন্ট্রিক ভিশন নিয়ে আসা, মানুষ কি চাচ্ছে সেটাকে এনশিওর করা, কোয়ালিটি ইকুইটি, শুধু সার্ভিস কাভারেজ বাড়ানো না, কোয়ালিটির বিষয়গুলোতেও আলোকপাত করা হয়েছে, এবং ট্রান্সপারেন্সি এবং লং টার্মে কিভাবে ইনভেস্টমেন্ট বাড়ানো যায়, এই ধরনের ডিরেকশনস আছে। সো ভেরি গুড স্টার্ট ইন টার্মস অফ অল দিস প্রবলেমস আমরা জানি, সেটা একসাথে আসা প্লাস কিছু রেকমেন্ডেশন, সেগুলা খুবই আহ, ভালো দিক। নাও দ্য ফান পার্ট, or the things we wanted to see, কোনো কারণে হয়তো আমরা দেখি নাই, বাট ডিসক্লেমার যেটা আমি প্রথমে বলেছি, এমনও হতে পারে আমি মিস করে দিয়েছি। সো জাস্ট ডিসরিগার্ড দ্যাট, or you can kind of correct me at the end of the presentation. Private sector, this is what I found interesting, is that প্রাইভেট সেক্টর এই আমাদের যে হাউস ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে যেটা বলে, আহ, বাংলাদেশে মানুষ মেজরিটি সার্ভিস হচ্ছে, মোস্ট অফ দ্য সার্ভিস প্রাইভেট সেক্টর থেকে নেয়। কিন্তু এই প্রাইভেট সেক্টর কিভাবে ইন্টিগ্রেট করা যায় পুরা রিফর্মের, সেটা আমার কাছে মনে হচ্ছে একটু উইক আছে অথবা একটু মিসিং আছে। কারণটা হলো, আপনি যদি দেখেন যত ধরনের সাজেশনস আছে, যত ধরনের রিকমেন্ডেশন আছে, মোটা তাকে পাবলিক ফেসিলিটিকে টার্গেট করে। এখন পাবলিক ফেসিলিটিকে টার্গেট করে, হুইচ ইজ নাইস, বাট কারেন্ট রিয়ালিটি হলো হচ্ছে মানুষ পাবলিক ফেসিলিটিতে কম যায়। তাহলে এই প্রাইভেট সেক্টর যেখান থেকে আমি বেশি সার্ভিস নেই, সেখানে আমাদের ইন্টিগ্রেশনটা, তাদেরকে কিভাবে ইন্টিগ্রেটেড করব, অনবোর্ড করব, কোন মেকানিজমে তাদের সাথে আমাদের অ্যাক্টিভিটিস গুলা হবে, সে জায়গাটা আরেকটু হয়তো ক্লিয়ার থাকার সুযোগ ছিল। আম, একইভাবে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা অনেক জায়গায় বলা হয়েছে, কিন্তু কোন মডালিটিতে হবে, কোন ধরনের অ্যাক্টিভিটিস হবে, যেটি স্ট্র্যাটেজিক পারচেজিং শব্দটা এক জায়গায় ইউজ করেছে, সেই পয়েন্টগুলো তো আমি আসছি। কিন্তু এই মডালিটিটা আরেকটু ক্লিয়ার হলে বোঝা যেত আসলে কি করতে চায়। কোয়ালিটি অ্যাসুরেন্স মেকানিজম নিয়ে কিছু কথা বলা হয়েছে, অ্যাক্রিডিটেশন করা আহ, আছে, আলোচনা আছে, কিন্তু প্রাইভেট সেক্টরে যে প্রাইভেট ফ্যাসিলিটিস, তাদের কোয়ালিটি অ্যাসুরেন্সের জায়গাগুলা কিন্তু একটু আমার কাছে মনে হচ্ছে গ্যাপ আছে। যেমন একটা জনমতে পাওয়া গিয়েছে তারা চায় প্রাইসিংটা করে দেওয়া, কিন্তু সেই সাজেশনটা কিন্তু খুব একটা আসেনি প্রাইভেট সেক্টরের জন্য। তো সেটা মানে একটু জাস্টিফাই করা, অথবা প্রাইভেট সেক্টরকে আর কিভাবে ইন্টিগ্রেট করা যায়, ইনভলভ করা যায়, এই বিষয়টা আসতে পারতো।
আমাদের অনেক সাজেশন দেওয়া হয়েছে। আপনি দেখেন 32টা রিকমেন্ডেশনে, তার মধ্যে অনেক সাব রিকমেন্ডেশন। ইউ ইউ ক্যান সি অল, যা যা দরকার সব এখানে আছে। কিন্তু এটার ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনস, রোড ম্যাপ কি হবে, একটা হচ্ছে বলা হয়েছে কোনটা মধ্যমেয়াদী অথবা কোনটা দীর্ঘমেয়াদী, সেই আলোচনাটা আছে। কিন্তু কোনটা আগে করব? আমি কি হেলথ কমিশন আগে করব, নাকি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন করব, আর হেলথ পাবলিক সার্ভিস কমিশন করবো? আবার ওইদিকে বলা হচ্ছে দ্রুত নিয়োগ দেওয়া। তাহলে দ্রুত নিয়োগ কি পিএসসির মাধ্যমে দিব, নাকি হেলথ সার্ভিস কমিশনের মাধ্যমে দিব? হেলথ সার্ভিস কমিশন তো একদিনে তৈরি হবে না। দিজ আর কাইন্ড অফ, এই যে মানে একটা সেলফ কন্ট্রাডিকশন কিছু জায়গায় রয়ে গেছে, যে কারণে এক্স্যাক্টলি যে রোড ম্যাপটা এটা থাকলে আর ভালো হতো। এবং কস্ট ইমপ্লিকেশন, যে এই যে আমাদের এতগুলো রিকমেন্ডেশন দিচ্ছি, আমাদের সেই 5% বাজেট যেটা বলা হয়েছে সেখানে কি এনাফ কিনা। রিস্ক অফ সার্ভিস ওভারলোডের কথা বলা, এটা বলছি যে এত অনেক ধরনের সাজেশনস, অনেক কিছু করবে, এবং যেটা মনে হচ্ছে পাবলিক ফেসিলিটিতে হিউজ লোক যাবে, হুইচ ইজ গ্রেট যদি যায়, কিন্তু সেই সার্ভিস দেওয়ার মতো যে আমাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট যথেষ্ট আমরা রিকমেন্ড করছি কিনা। এবং ফেজ রোল আউট, যেটা বলছিলাম যে স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী ব্যাপারটা আছে, বাট আরো ক্লিয়ার কাট যে দিজ আর দ্য হাই প্রায়োরিটি, উই ক্যান ডু ইমিডিয়েটলি, অ্যান্ড দিজ আর দ্য থিংস নিড টু বি ডান ইমিডিয়েটলি। যেমন ধরেন স্বল্প মেয়াদী আছে, বাট কিছু জিনিস আছে হয়তো স্বল্প মেয়াদী কিন্তু আমার এই মুহূর্তে না হলেও চলে, না হলেও চলে, বাট লেস প্রায়োরিটি। সেই জায়গাটা একটু ব্লারি রয়ে গেছে। ফাইন্যান্সিং এর ক্ষেত্রে হেভি রিলায়েন্স অন সিনটেক্স। এখন সিনটেক্স থেকে আমাদের আসলে কতটুকু টাকা আসবে, সেটা কি আমাদের পুরোটা ইয়ার মার্ক করা যাবে কিনা, আহ, সেই বিষয়টা রয়ে গেল। কারণ ফাইন্যান্সিংটা আপনি যে যে রিকমেন্ডেশন গুলো দিয়েছেন, সেখানে যে অ্যাক্টিভিটিস গুলো সাজেস্ট করা হয়েছে, সেটার একটা কানেকশন দরকার ছিল, যে আসলে আমি যে অ্যাক্টিভিটিস গুলো সাজেস্ট করেছি সেটা আমার এই টাকায় হবে কিনা, অথবা আমার যে এনাফ ফিসকাল স্পেস আছে কিনা। একইভাবে যেমন ইন্স্যুরেন্স মেকানিজম, ইন্স্যুরেন্স তো কালকে থেকে চাইলে হয়ে হয়ে যায় না। আপনি যদি সাউথ আফ্রিকার, সরি, সাউথ কোরিয়ার এক্সাম্পল দেখেন, দে স্টার্টেড ইউনিভার্সাল হেলথ কভারেজ লেট 70s, and it took around like 30 years to get to that universal health coverage fully. But there is a phase, আপনি প্রথম এটা কভার করবেন, তারপরে ফর্মাল সেক্টরকে কভার করবেন। এই যে স্টেপ বাই স্টেপ কিছু রোড ম্যাপ, সেটা থাকলে সুবিধা হতো আর কি। আহ ওয়ান একটা অ্যাসপেক্ট আমি যেটা ফোকাস করব সেটা হলো ফোকাস অন ভ্যাকেন্সিজ রাদার দেন রিফর্ম। এটা এই জন্য আমি বলছি, আমাদের শুধু এই রিফর্ম কমিশন রিপোর্ট না, বেশিরভাগ জায়গায় অনেক সময় বলে আমাদের গভর্নমেন্ট সার্ভিসে ভ্যাকেন্সি আছে, সুতরাং আমাদের এটা ফিল আপ করতে হবে। এই কোশ্চেনটা আমরা করি না, ওই জায়গায় এত লোক দরকার আছে কিনা। ধরেন আমি একটা, যে কারণে আমি প্রশ্নটা এনেছি, আমাদের ফ্যামিলি প্ল্যানিং যেটা লেট ধরেন 80s-এ 90s-এ, তখন যদিও ফ্যামিলি প্ল্যানিং বলা হতো, অ্যাকচুয়ালি এটা পপুলেশন কন্ট্রোল। এখন এই পপুলেশন কন্ট্রোলের জন্য মানুষ তখন মোটিভেটেড না, মানুষ এগুলো জানে না, মানুষ ধর্মীয় কারণেও ফ্যামিলি প্ল্যানিং বা বার্থ কন্ট্রোল নিত না, তখন মানুষকে বোঝানোর জন্য বাড়ি বাড়ি যেতে হতো। তখন আমাদের যে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, FWA, এই ধরনের একটা ক্যাডার দরকার ছিল। এখন মানুষ তো নিজে থেকেই যায়, এখন নিজে থেকে টিকা কেন্দ্রে যায়। তাহলে এই ধরনের সার্ভিস আমাদের আসলে লাগছে কিনা? আমি বলছি না লাগছে না, আমি বলছি যে এই অ্যানালিসিসটা আমাদের দরকার ছিল। এই ধরনের আমরা একটা রিফর্ম সাজেশন, যে ডিস্ট্রিবিউশন, যে আমাদের ভ্যাকেন্সি আছে ঠিক আছে, বাট এই ধরনের লোকজনকে আমরা যদি আরবানে নিয়ে আসি, এই ধরনের লোককে যদি ওই জায়গায় নিয়ে যাই, যে আমরা বলছি যে সোয়াপ করে হয়তো আমরা অনেকটা মিনিমাইজ করতে পারি, কিন্তু সেটা এখানে খুব বেশি আলোচনা নাই। ধরে নেওয়া হচ্ছে আমাদের যে অর্গানোগ্রাম আছে সেটা মোটামুটি ঠিক আছে, সো লেটস জাস্ট ফিল দ্য ভ্যাকেন্সিস। তো এই এই জায়গাটা আবার একটু আহ, চিন্তা করার সুযোগ ছিল। আহ, আর হেলথ ওয়ার্কারদের কিভাবে আন্ডারসার্ভড এরিয়াতে থাকবে একটু ইনডাইরেক্টলি টাচ করেছে কিছু, বাট আর হচ্ছে আর একটু ডিটেল, যাতে এখানে আন্ডারসার্ভড এরিয়াটাকে কিভাবে সার্ভ করবে সেই জায়গাগুলো আরো ব্রডলি দেওয়া যেত। ডিজিটাল হেলথ, AI, ভেরি ইন্টারেস্টিং। আপনি অনেক জায়গায় দেখবেন AI এর কথা বলা আছে, ইটস লাইক দিস ইজ এ বাজওয়ার্ড। এটা ইউজ না করলে তো এখন রিপোর্ট কমপ্লিট হবে না। তো আমার কাছে মনে হয়েছে অনেক জায়গায় AI ইউজ করা হয়েছে, এটা AI দেওয়া হবে, বাট কেন দেওয়া হবে, AI কি করবে, এতে কি লাভ হবে, এটা আমি আসলে অনেক জায়গায় পাই নাই। সো ইউল ফাইন্ড, আপনি যদি গুগল সার্চ করেন বা রিপোর্টে সার্চ করেন, AI ইজ অলমোস্ট এভরিওয়্যার, বাট হোয়াট ইউ উইল ডু উইথ দিস, সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে, বা আদৌ এগুলো আমার দরকার আছে কিনা। AI ওয়ার্ডটা উই নো, উই জাস্ট মিস ইউজ এ লট, কিন্তু আসলে কোথায় এটা লাগবে এক্স্যাক্টলি, এবং AI দিয়ে আমরা কি অ্যাচিভ করবো, সেই ডিজিটাল হেলথের জায়গাগুলো আমাদের মনে হয় অনেক কাজ করার সুযোগ ছিল। MIS ইনফ্রাস্ট্রাকচার,
খুবই ইন্টারেস্টিং। আপনি যদি কেউ যদি এমআইএস এর সাথে কখনো কথা বলেন, তাদের ইনফ্রাস্ট্রাকচার জানেন, বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড এমআইএস ইনফ্রাস্ট্রাকচার। তো ইনফ্রাস্ট্রাকচার ইটসেলফ ইজ এ প্রবলেম, আমরা এটা ইউজ করছি না। আমাদের ডেটা আছে, ডেটাকে ইউজ করছে না, ডেটা দিয়ে এভিডেন্স দিয়ে কোনো অ্যাক্টিভিটিস নেওয়া হচ্ছে না। তাহলে আমাদের কি এমআইএস এর দুর্বলতা, নাকি এখানে হিউম্যান রিসোর্স নাই, না আমাদের ক্যাপাসিটি নাই? সেই জিনিসটার আলোচনাটা বেশি দরকার। যে আমি তো এখন ব্ল্যাটেন্টলি বলি যে এমআইএস ইনফ্রাস্ট্রাকচার ইন্টিগ্রেশন করতে হবে, এটা ডেভেলপ করতে হবে, কিন্তু গ্যাপটা কোথায়? এখানে গ্যাপটা তো দুরকম হতে পারে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারই নাই, আরেকটা হতে পারে ইনফ্রাস্ট্রাকচার আছে আমরা ইউজ করছি না। ফর এক্সাম্পল, আমাদের কমিউনিটি ক্লিনিক, ভেরি গুড ইনফ্রাস্ট্রাকচার। ইউএসএ আপনি অনেক ডেভেলপ কান্ট্রিতে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার পাবেন না, ওয়ার্ল্ডে উইদিন ফিউ মিটার্স ইউ হ্যাভ এন হেলথ ফেসিলিটি, বাট আমরা ইউজ করছি না। স্ট্রাকচার ইজ গুড, বাট সাম রং ইন সাম আদার অ্যাসপেক্ট। আন্ডারসার্ভ এরিয়াটা টাচ করেছে, একদম করে না এটা ঠিক না, অবশ্যই করেছে। আমার কাছে মনে হচ্ছে যে বলা হয়েছে যেমন স্লাম এরিয়াতে, রুরাল এরিয়ার মতো একটা ব্যবস্থা করা, কিন্তু কি ব্যবস্থা করা, সেটা কি ইকুয়ালি ইফেক্টিভ হবে কিনা, কি করলে আর একটু বেটার করা যেত? হার্ড টু রিচ এরিয়া বাংলাদেশের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় বিষয়, কারণ অন্যান্য দেশে হার্ড টু রিচ এরিয়া থাকে 2-3%। আমাদের সরকারি হিসাবেই কিন্তু লাইক a lot of districts are considered as hard to reach অথবা ক্লাইমেট এফেক্টেড। তাহলে ওদের জন্য ডিজাস্টার প্রোন অথবা হিল ট্র্যাক্স, স্পেশাল যে এরিয়াস গুলা, তাদের জন্য আমরা স্পেশাল কি করব, সেই সাজেশন গুলো আরো ডিটেলস থাকার সুযোগ ছিল। একটা জিনিস খুব বলে রাখা ভালো, এই রিপোর্টে কিন্তু সব আছে, সব যা যা করতে হবে সব আছে, কিন্তু অনেক বেশি টাচ করতে গেলে যেটা হয়, মানে হারিয়ে যায়। কারণ আপনি, এজ আই সেড, যে এআই অনেক জায়গায় ইউজ করা হয়েছে, কিন্তু সব জায়গায় হয়তো আসলে এআই শব্দটা আমাদের দরকার ছিল না। ভেরি ইন্টারেস্টিং। শিশির দাকেও দেখলাম জয়েন করেছে, ওনার রিপোর্টও আই এগ্রি উইথ হিম যে সর্ট অফ ভেরি কোহেরেন্স একটা বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে, যে হোয়াট ইউ আর ট্রাইং টু অ্যাচিভ, এবং সেটা করতে হলে আমার কি কি লাগবে, সেই কানেকশনটা। আপনি যদি প্রতিটা চ্যাপ্টার দেখেন, দে আর ভেরি রিচ, ভেরি লট অফ লিটারেচার, লট অফ এভিডেন্স, বাট হোয়াট আর দ্য পারপাস অফ দিস, আমি কি অ্যাচিভ করতে চাচ্ছি, সেই প্রায়োরিটাইজেশন, সিকোয়েন্সিং, কোহেরেন্স, আমার কাছে মনে হয় দ্যাটস এ বিগ থিংস আই ওয়ান্টেড টু সি, যে এই প্রবলেমগুলো থাকলে। কারণ লোক, এটা আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু কেউ এটা ইমপ্লিমেন্ট করবো না, এটা পলিসি মেকাররা ইমপ্লিমেন্ট করবে। আমি হেলথ সেক্টর নিয়ে কাজ করি, আমি একাডেমিশিয়ান, আমার জিনিসগুলো পড়তে ভালো লাগে, আমি 3বার পরে অনেক কিছু উদ্ধার করতে পারি নাই। তাহলে একজন পলিসি মেকার কি উদ্ধার করতে পারবে, এই কোয়েশ্চেনটা আপনাদের কাছে রেখে গেলাম। আই থিঙ্ক দ্যাট ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর দিস রিপোর্ট। এবং যেটা করা যেত, হয়তো আমরা 5 পেজের 10 পেজের একটা কি অ্যাক্টিভিটিস কেন করছে, একটা গাইডলাইন, কোন উদ্দেশ্যে করছি, এটা একটা ক্লিয়ার একটা দেওয়া যেত, সেটা হয়তো পলিসি মেকারদের জন্য সহজ হতো। এটা হলো একটা বড় চ্যালেঞ্জ, কারণ ভেরি নাইস ডকুমেন্ট ইন টার্মস অফ লন্ড্রি লিস্ট যদি বলি, সব আছে। আর কিছু নেগলেক্টেড এরিয়াস আমি খুব কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। মেন্টাল হেলথ, জেরিয়াট্রিক, এগুলাতে মনে করেছে যথেষ্ট আলোচনা নাই, কারণ মেন্টাল মেন্টাল হেলথ ইজ নট নাও এ কম, মানে কম না, এটা বাড়ছে দিন দিন। তো সেই তাদেরকে আমি কিভাবে ইন্টিগ্রেট করব, অথবা আমাদের যে টোটাল হেলথ সিস্টেম যেগুলা সাজেস্ট করা হয়েছে, সেখানে মেন্টাল হেলথ, জেরিয়াট্রিক কেয়ার, এগুলাকে আর একটু এক্সপান্ডেড করা যেত হয়তো আর কি। আহ, একইভাবে পাবলিক হেলথ ফোকাসটা আছে, যতটা আমি ক্লিনিক্যাল ফোকাস দেখেছি, যেটা বোর কমিশন 1947, ইফ আই এম নট রং, সেখানেও কিন্তু হেলথ কেয়ার এগুলোতে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। বাট আমার কাছে মনে হচ্ছে একটু আসি। ওকে, গ্লোবাল এক্সাম্পল, আমি এটা খুব দ্রুত বলে যাই। গ্লোবাল এক্সাম্পলে যেমন শ্রীলঙ্কা, থাইল্যান্ড, রুয়ান্ডা, যারা হচ্ছে মানে কম্পারেবল টু আস, তারা হয়তো একটু আগে শুরু করেছে, তারা তারা কি করেছে এবং সেখান থেকে আমরা কি লার্ন করতে পারতাম, এটা লিটারেচার সব জায়গায় আছে, কিন্তু তাদের ওখান থেকে এক্সপিরিয়েন্স গুলো আরো নেওয়া যেত। ফর এক্সাম্পল, শ্রীলঙ্কা যেভাবে অ্যাচিভ করেছে তাদের লাইক হেলথ সিস্টেম এবং হেলথ ইন্ডিকেটর, আপনারা জানেন যে অনেক ডেভেলপ কান্ট্রির চেয়েও তাদের হেলথ ইন্ডিকেটর ভালো। থাইল্যান্ড কিভাবে করেছে, সেই
তাদের কিন্তু একটা সুন্দর ফেস ছিল, এই যে এত সালে এটা করব, এতদিনের মধ্যে এটা করব। এই যে স্টেপ গুলো যদি আমার থাকতো তাহলে হয়তো পলিসি মেকারদের জন্য সহজ হতো আর কি ব্যাপারগুলো। আহ সেখান থেকে আমরা অনেকগুলো লেসন নিতে পারতাম। মোস্ট ইম্পর্টেন্ট লেসন যেটা হচ্ছে যে ফেসড পলিটিক্যালি ব্যাকড রিফর্ম, যে পলিটিক্যালি একটা সাস্টেনেবল রিফর্ম কি হতে পারে, সেখান থেকে আমাদের ওই লার্নিংটা আমরা নিতে পারবো। তারা কি ধরনের রিফর্ম সাজেস্ট করেছিল এবং যেটা তারা সাস্টেন করতে পেরেছে। লাস্ট 1-2 স্লাইডস অলরেডি আমি ইনডাইরেক্টলি করে বলে গিয়েছি যে ফেজ ইমপ্লিমেন্টেশন প্ল্যান হতে পারতো, কোঅর্ডিনেশন একটা টিম করা যেতে পারে। এখন নেক্সট স্টেপ, যে হ্যাঁ অনেক সাজেশন আসছে, বাট করবে কে, কিভাবে করবে, এক্সিকিউট করার জন্য একটা টাস্ক ফোর্স করা যেতে পারে। সেটা মিনিস্ট্রিয়াল লেভেলে হতে পারে, তাদেরকে অ্যাসাইন করে দিতে হবে দায়িত্ব। যদি একটা কমিটি করে দিলে হবে না, কার দায়িত্ব কতটুকু, কে কোন অংশটা দেখবে, এই মাইক্রো লেভেলের এখন অ্যাক্টিভিটিস গুলো প্ল্যান করতে হবে। প্রাইভেট সেক্টর আর কিভাবে আরো এনগেজ করা যায় সেই বিষয়গুলো আনতে হবে, করা যেতে পারে। মেন্টাল হেলথ বা জিনিসগুলা অ্যাড করা যেতে পারে। এবং এখানে বলে রাখা ভালো, আমি একটু এখানে পজিটিভলি বলবো যে রিফর্ম কমিশনের রিপোর্ট কিন্তু বলে না এর বাইরে কিছু করা যাবে না। তারা তো দিজ আর দ্য থিংস দে থিঙ্ক দ্যাট ইউ শুড ডু, বাট আই এম শিওর দে আর ওপেন টু এনি সর্ট অফ রিভিশনস অর এনিথিং। সে টাস্ক ফোর্স সে ফাইন টিউনটা, মাইক্রো লেভেলের ফাইন টিউনিংটা করতে পারে। আই থিঙ্ক ফাইনাল থট যদি বলি, ইটস এ গ্রেট স্টার্ট। গুড উইশ লিস্ট, গুড লন্ড্রি লিস্ট সব আছে এখানে। যত বাংলাদেশের যত প্রবলেম কি করা যেতে পারে সব ধরনের সাজেশন গুলো আছে। বাট যেই জায়গাটা হচ্ছে হোয়াট ইউ ট্রাইং টু অ্যাচিভ, আমরা কি রিয়েলি ইউনিভার্সাল হেলথ কাভারেজ চাচ্ছি, কি চাচ্ছি, এবং সেটা করতে হলে আমাদের কি কি লাগছে, প্রতিটা কন্ট্রোল নব গুলা কি, কোথায় আমরা টাচ করব এবং কিভাবে সেই জিনিসটা অ্যাচিভ করব। এই কমপ্লিট পিকচার যদি আমরা, যারা অনেকেই জানেন যে থিওরি অফ চেঞ্জ, সেটার একটা রিফ্লেকশন গ্রাফে না, লজিক্যালি যদি আমি থাকতো, আমার কাছে মনে হয় আমাদের বুঝতে সুবিধা হতো যে আমরা কি করতে চাচ্ছি। আর মোস্ট ইম্পর্টেন্টলি ইট ইজ আলটিমেটলি হ্যাট কমন পলিসি মেকারদের কাছে যাওয়া লাগবে, তাদের কাছে বোধগম্য হবে কিনা সেই জিনিসটা আমার একটা বড় কনসার্ন। বাট গ্রেট স্টার্ট, অ্যান্ড আই ওয়ান্ট টু স্টপ হিয়ার, উইল হিয়ার ফ্রম ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ শিমুল ভাই। ইট ওয়াজ অ্যামেজিং। আপনি সীমিত সময়ের মধ্যে মাত্র 30 মিনিটের মধ্যে যে 300 পৃষ্ঠার রিপোর্টটিকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, ধন্যবাদ। আহ, এখানে একটা আমাদের পরবর্তী যে ডিসকাশনটা হবে, আমরা প্রথম 15 মিনিট আমরা আমার কিছু প্রশ্ন আছে শিমুল ভাইয়ের কাছে, সো আই উইল পুট দোজ অন বোর্ড, এবং দেন উইল হ্যাভ 30 to 40 minutes টু হ্যাভ আ ওপেন ডিসকাশন অ্যান্ড কোয়েশ্চেন আনসার। আপনাদের যদি যে প্রশ্নগুলি আছে আমরা সেই সময়টায় আমরা নিব। তো প্রথম 15 মিনিট আই উইল টেক দ্য ইউনো my advantage of being chairing my advantage of chairing this session, to ask some questions to Shimon bhai. তো শিমুল ভাই, রিপোর্টের একটা জায়গায় আমরা দেখেছি যে আপনার রিপোর্টে প্রিপেইড স্বাস্থ্য অর্থায়ন এবং সামাজিক স্বাস্থ্য বীমা নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের যে বিশাল অনানুষ্ঠানিক খাত আছে এবং যে সীমিত বাজেট কাঠামো আছে, এর মধ্যে এটা কতটা বাস্তবসম্মত, এবং এতে করে কি আমরা আবার আমাদের আমরা কি শহুরে বা প্রাতিষ্ঠানিক জনগোষ্ঠীকে এই সুবিধাটা দিয়ে দিচ্ছে কিনা, বা এই জায়গাটায় আর কি করা যেতে পারতো, এটা একটা প্রশ্ন। আর এর সাথে আমি একটু বলে নিই, আরেকটা প্রশ্ন যেটা আমি করতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে বাজেটের 5% পর্যন্ত আমাদের জিডিপি অ্যালোকেশনের কথা বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু বিগত বছরগুলোতে আমরা যখন দেখতে পাই যে এডিপি ইমপ্লিমেন্টেশন, আমাদের স্বাস্থ্য যেই মন্ত্রণালয় গুলো আছে, তারা কিন্তু তাদেরকে যে বরাদ্দটা দেওয়া হয় সেই বরাদ্দটাই খরচ করতে পারে না। তো এই অংশটায় কি রিপোর্টে কোনো রিফর্মের কথা বলা আছে কিনা, বা এই জায়গাটা কি করা যেতে পারে? সুতরাং এই দুটো প্রশ্ন যদি একটু প্রথমে যদি 4-5 মিনিটের মধ্যে যদি একটু উত্তর দিতেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নাও দিস গ্রেট কোয়েশ্চেন, খুব সংক্ষেপে দেই আমি। অ্যাজ আই সেড যে আমরা শুনতে চাই, অন্যদের আলোচনা আর একটু শুনলে ভালো হবে, আমরাও এনরিচড হব। মূলত সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্সের যেটা কথা বলা হয়েছে যে ফাইন্যান্সিং যে পার্টটা, ইউনো, মোটামুটি হেলথ কেয়ার ফাইন্যান্সিং এর যত থিওরি আছে ওখানে চলে আসছে। আম, সবই আছে, কিন্তু একটা দেশে সব থাকে না, সব করে না। এইটা আমার মনে হয় যে একটা বড় মিসম্যাচ হয়ে গেল ওই রিপোর্টে। ধরুন আপনার ইউকের যে হেলথ সিস্টেম, সেটার সাথে আপনি জাপানের হেলথ সিস্টেম মিলাইতে পারবেন না, সেটার সাথে সাউথ কোরিয়াটা মিলাতে পারবেন না। একটা একটা সর্ট অফ, যেটা বললাম যে ব্রডলি আমরা কি করতে চাচ্ছি,
সেটা আমাদেরকে ঠিক করতে হবে। আমরা কি ট্যাক্স বেস ফাইন্যান্সে যেতে চাই, নাকি আমরা সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স, হুইচ ইজ অ্যাকচুয়ালি কম্পালসারি হেলথ ইন্স্যুরেন্স, সেটা কি আমরা যেতে চাই? দুইটা একসাথে হয় না। এরকম কান্ট্রির এক্সাম্পল খুব বেশি নাই। যেটা করে অনেক দেশে, যে গরিব মানুষের কাভারেজটা সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্সেই যায়, কিন্তু গরিব মানুষের কাভারেজটা সরকার করে দেয়। তো এখানে দুইটাই রিকমেন্ড করেছে, এবং যদি দুইটাকে আপনি ধরে নেন যে ঠিক আছে, সরকার এই ট্যাক্স ফাইন্যান্সিং দিয়ে গরিব মানুষকে দিল, সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স দিয়ে একটা গ্রুপকে দিল, হাউ অ্যাবাউট দ্য মিসিং মিডল, যেগুলো আপনি বলছেন যে এইটার কারণে যেটা হবে, একটা গ্রুপ যারা মাঝখানে আছে তারা কোথায় যাবে? তাদের জন্য কিন্তু কোনো ফাইন্যান্সিং মডেল নাই, সো তারা আগের মতোই থাকবে। তো এই জায়গাটা হলো যে, যে কারণে যেহেতু আমরা একটা ব্রডলি কোন ফাইন্যান্সিং স্ট্র্যাটেজিতে যেতে চাচ্ছি সেটা আমরা ঠিক করতে পারি নাই, যার ফলে ওই এখান থেকে এতটুকু ওখান থেকে অতটুকুটা নেওয়ার কারণে আপনি যদি সবগুলো জোড়া দেন, দেখবেন মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে, এবং সেটা হলো মিসিং মিডল যদি আমরা বলতে পারি, একটা বিরাট গ্রুপ। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই কন্ট্রাডিকশনটা আপনি যেটা ধরেছেন রাইটলি, সেই জায়গাটা এখানে এসছে। ইউটিলাইজেশনের বিষয়টা খুব ইন্টারেস্টিং। ইউটিলাইজেশন কেন হচ্ছে না, সেগুলোর অনেকগুলা কারণ, অনেকগুলা ব্যাখ্যা রিপোর্টে আছে, নাইসলি দেওয়া আছে, যে যে তাদের ফাইন্যান্সিং নলেজ গুলা কম, তারা হচ্ছে যেমন ক্লিনিশিয়ান লোক তার ম্যানেজার হয়। তো ওই জায়গাগুলা কি কি করা যেতে পারে, অনেক রিকমেন্ডেশন আছে। বাট ব্রডলি যদি আমি বলি, আমাদের যে অ্যাক্টিভিটিস, হেলথ কেয়ার অ্যাক্টিভিটিস 1980 সালে 90 সালে যা ছিল এখনো তাই আছে। আপনি অ্যাক্টিভিটি চেঞ্জ করছেন না, কি করছে, আগের বছর বাজেটের সাথে 5% বাজেট বাড়িয়ে নতুন অ্যাক্টিভিটি। এখন যে অ্যাক্টিভিটিস এর কারণে 10% 20% ইউটিলাইজ হলো না, সো সেম বাজেটে যখন আবার দিচ্ছি, তাহলে আবার 20% ইউটিলাইজ হবে না। অ্যাক্টিভিটিস গুলো আমরা চেঞ্জ করছি না। অর্থাৎ আপনার যেমন রিপেয়ারের কস্ট নাই, হয়তো বাজেট নাই, নতুন নতুন যন্ত্রপাতি কিনায় যতটা উৎসাহী, রিপেয়ার অথবা মেনটেনেন্স সেগুলাতে খুব বেশি বাজেট নেই। ঔষধ নাই, মানুষ ওষুধ পাচ্ছে না, ডায়াগনস্টিক টেস্ট গুলা হচ্ছে না। তো এইসব কারণে বিষয়গুলা হয়, যেটা ইউটিলাইজেশন হয় না। সেখানে কিছু রিকমেন্ডেশনস আছে, আমি বলবো যে ভালো রিকমেন্ডেশনই আছে, সেগুলা সবগুলা করতে পারলে আমাদের ওই ইউটিলাইজেশন প্রবলেমগুলো অনেকটা কমে আসবে। বাট এগেইন, আমার সিস্টেমটা আমাদের ঠিক করতে হবে এখন। আপনি ইকোনমিস্ট ছাড়া, অনেক ইকোনমিস্ট এখানে আছেন, হেলথ সেক্টর রিফর্ম ট্যাক্স রিফর্ম ছাড়া হবে না। কিন্তু টাকাটা আসবে কোথা থেকে? হাউ উইল ফাইন্যান্স? কারণ আপনি এখন বলতেছেন যে সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স লাগবে, তার মানে কি ইন্স্যুরেন্স কম্পালসারি? তাহলে ইন্স্যুরেন্স কম্পালসারি যদি হয়, একটা ফার্ম তার যদি তার এমপ্লয়ীদের জন্য ইন্স্যুরেন্স কিনা লাগে, তাহলে সে কি কর্পোরেট ট্যাক্স আগের সমান দিবে না কম দিবে? তাহলে যদি কম দিতে হয়, তাহলে ট্যাক্স রিফর্ম করতে হবে। তো ওই জায়গাগুলো একটা মিসিং আপনার, মানে পৃথিবীর কোনো হেলথ রিফর্ম ট্যাক্স রিফর্ম ছাড়া সম্ভব না। এবং এই ট্যাক্স রিফর্মের কথাটা একদম আলোচনায় নাই। তো এই জায়গাটাই আমি বলবো যে একটা মিসিং রয়ে গেছে, এবং কিছু রিকমেন্ডেশন তো আছে, উইচ ইজ গ্রেট। থ্যাংক ইউ ভাই। আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের অনেকটা পলিটিক্যাল ইকোনমিক জায়গা থেকে, যে আমরা যদি ইন্ডিয়া বা অন্য দেশগুলোতে দেখি, সেই জায়গাগুলোতে যেটা হয়, যেটা আমরা দেখেছি বিগত অনেক বছর ধরে, যে তাদের যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে, যেমন হেলথ খাত, স্বাস্থ্য খাত হোক বা অন্য জায়গাগুলো হোক, সেখানে কিন্তু তারা যাদেরকে বসাচ্ছেন তারা কিন্তু অ্যাডুকেট কোয়ালিফিকেশন পাওয়া লোকজন, এবং পলিটিক্যাল লিঙ্ক হয়তো সবসময় সেভাবে আসে না, কিন্তু তাদের যোগ্যতা নিয়ে কেউ কখনো প্রশ্ন করতে পারে না যে না, এই ব্যক্তি আহ, তিনি এটা ডিজার্ভ করেন। তো আপনার বাংলাদেশের যেই আমাদের কারেন্ট বা বিগত বছরগুলোতে আমরা যেটা দেখে এসেছি, যে হেলথ লিডারশিপের যে পজিশন গুলো আছে, যে এটা হাসপাতাল পরিচালক হোক, বিভিন্ন জায়গার যে নিয়োগগুলি হোক, সেখানে কিন্তু একটা বড় রকমের পলিটিক্যাল বায়াস কাজ করেছে। এবং ইনস্টেড অফ মেরিট, এই পলিটিক্যাল লিঙ্কটা কিন্তু একটা বড় হিসেব কাজ করেছে তাদের প্রমোশন থেকে শুরু করে পজিশনে সব জায়গায়। তো এই জায়গায় আমাদের এই যে আমাদের হেলথ কমিশন যে সুপারিশগুলি করেছে, এর মধ্যে কি আপনি অ্যাডুকেট পলিটিক্যাল উইল দেখতে পাচ্ছেন, যে বিয়ন্ড দিস ইন্টারিম গভর্নমেন্ট যারাই আসুক পরবর্তীতে, এই কোনো কি এটার সম্ভাবনাটা কেমন, এবং এটা করতে গেলে কি করা দরকার, বা কি কি জরুরি? টাফ কোয়েশ্চেন, আই ডোন্ট নো whether I can answer it. যেটা হলো, তারা রিকমেন্ড করেছে যেমন সার্ভিস রোল যেটা আছে, আহ 1979 সালে, সেখানে রাজনীতি করার কথা না, সেটাকে অ্যাক্টিভ করা। কিন্তু এবার যদি আমি কোয়েশ্চেনটা অন্যভাবে চিন্তা করি, সরকারের অন্যান্য সার্ভিস, ধরেন যারা ব্যুরোক্রেট, তাদের তো রাজনীতি করার কথা না। তারাই কিন্তু এখন অনেকটা গ্রুপ দাবি করে, আমি বিএনপি করি বলে আমাকে এতদিন পোস্ট পজিশন দেয় নাই, এই ধরনের কমেন্ট তারা করে। তার মানে ওরা তো
মানে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনীতি করতে পারে, আমাদের উই আর অ্যালাউড টু ডু দ্যাট। কিন্তু ব্যুরোক্রেসিতে তো তাদের করার কথা না, তারা তো করছে। তো আইন করে নিষিদ্ধ করা যাবে কিনা এটা আমি আই ডাউট। আই থিঙ্ক যে জায়গাটায় আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, জানি না এখনো সময় আছে কিনা, মেরিটোক্রেসির একটা এক্সাম্পল সেট করে যেতে পারতো। যে প্রতিটা জায়গায় আমরা যদি মেরিটোক্রেসিটাকে প্রায়োরিটি দিতাম রেদার দেন তার পলিটিক্যাল এফিলিয়েশন, যারা অন্যায় করেছে, যাদের অন্যায় সরাসরি সম্পৃক্ততা আছে, তাদের কথা বাদ দিলে আপনি যদি টোটাল একটা মেরিটোক্রেসি কালচার আমরা 2 বছর যেই সরকারই থাকুক, যতদিন থাকুক, শুরু করে নিতাম, আমরা যদি একটা পলিটিক্যাল পার্টিকেও সেটার সাথে ইন্টিগ্রেট করতে পারতাম, কিছুটা প্রবলেম হয়তো সলভ হতো। কিন্তু হেলথ সেক্টরকে আপনি আলাদাভাবে পলিটিক্যালি দূরে রাখবেন আর বাকি সবাই পলিটিক্স করবে, এটা আমার কাছে মনে হয় একটু মানে কাল্পনিক চিন্তা ছাড়া কিছু না। অনেকে ভাবে, বাট আমি এটার খুব বেশি হোপ দেখি না আর কি। না, আপনার পয়েন্টটা খুবই ভ্যালিড শুনুন ভাই, যে আমাদের সোশ্যাল ফ্যাব্রিক যদি চিন্তা করি, সেই ফ্যাব্রিকে কিন্তু সবাই যুক্ত আছে, রাইট। শুধুমাত্র একটা অংশে কারেকশন অন্য অংশে কারেকশন না করে এটা সম্ভব না। আমি আমার শেষ প্রশ্নটা করব, তারপর আমরা ফ্লোর ওপেন করব। আমার শেষ প্রশ্নটা এগেইন গভর্নেন্স এন্ড করাপশন রিলেটেড। আমাদের এই রিপোর্টে আপনার দুর্বল শাসন এবং দুর্নীতি একটা মূল সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এই বাস্তবতায় ধরেন আপনি কি ধরনের প্রাতিষ্ঠানিক সংস্থার বা নির্দিষ্ট যেই কোনো মেকানিজম আপনি প্রস্তাব করবেন কিনা, যে যে জায়গা যেটা দরকার ছিল হয়তো আরেকটু স্পেসিফাই করা দরকার ছিল, হয়তো কিছু এক্সাম্পল হতে পারে যেটা এই জনবল নিয়োগ, ক্রয় বা লাইসেন্সিং কে আরো স্বচ্ছতা দিতে পারতো, বা এরকম কোনো রিকমেন্ডেশন এই জায়গাটায় আছে কিনা? একটা রিকমেন্ডেশন আছে যে যে ক্রয়, কারণ বাংলাদেশে দুর্নীতি বেশিরভাগ তো ক্রয় সংক্রান্ত হয়, সেটাকে হচ্ছে ইজিপির মাধ্যমে করতে, ইলেকট্রনিক যে পোর্টালের মাধ্যমে করা, সেটা ই টেন্ডার বা মানে ইলেকট্রনিক্যালি জিনিসটা করা, যাতে ওই কারাপশন গুলা কমে আসে, সেই সাজেশন গুলো আছে। কারণ এটা আগে ছিল অপশনাল, করলে করতে পারতো, বাট এখন বাধ্যতামূলক, এরকম হলো রিকমেন্ডেশন। কিন্তু আপনার করাপশন এগেইন এখানেও সোশ্যাল ফেব্রিক কালচার থেকে আপনাকে হেলথ সেক্টরকে আলাদা করা যাবে না। কিন্তু করাপশনের কিছু কমন প্যাটার্ন আছে, কমন রেমেডি আছে। এক নাম্বার হলো হচ্ছে আমি যদি ইনফরমেশন গুলা সহজ করে দিই। আমাদের দেশে যেটা হয়, ধরেন আমরা বালিশ কাণ্ড নিয়ে অনেক কথা বলি, আমরা কি একটা পিসিআর মেশিনের দাম জানি? জানি না। কিন্তু একটা বালিশের দাম কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি, একটা বালিশের দাম সর্বোচ্চ কত হতে পারে। কিন্তু পিসিআর মেশিন সরকার যা যা কিনছে সবগুলোর লিস্ট যদি আমরা পাই, উই হ্যাভ এন অ্যাক্সেস, স্পেসিফিকেশন কি, কোন মডেল, কত দাম। এখন তো ইন্টারনেটের যুগ, আপনি কিন্তু ইজিলি ভেরিফাই করতে পারেন। তো ইট হ্যাজ টু বি ভেরি ট্রান্সপারেন্ট। একটা ডিসি অফিসে একজন ডিসি মহোদয় বা একজন সিভিল সার্জন, একজন ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আপ্যায়নে কত টাকা খরচ করে, এটা কি আমার জানার সুযোগ আছে? ইট শুড বি ট্রান্সপারেন্ট। অ্যাট যখনই আপনি ট্রান্সপারেন্ট হবেন, সব লিস্টেড থাকবে, এনিওয়ান ক্যান অ্যাক্সেস, আপনি অটোমেটিকলি অনেক কিছু করবেন না, কারণ জানেন যে এটা পাবলিকলি আমার ওপেন হলে প্রবলেম আছে। আমার মনে হয় ওই সিম্পল কাজটাও যদি আমরা করতে পারি, এভরিথিং হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট। এখানে রাষ্ট্রের গোপনীয়তার দোহাই দিয়ে সবকিছু লুকজাপ করার কিছু নাই, আনলেস দেয়ার এ সিকিউরিটি ইস্যু। কোনো কিছুই পাবলিক মানিতে করা, কোনো কিছু গোপন রাখা যাবে না। এটাও যদি আমরা একটা মিনিমাম স্টার্ট করতে পারি, আই থিঙ্ক ইট ক্যান টেক আস এ ফার। থ্যাংক ইউ শিমুল ভাই ফর আনসারিং দ্য কোয়েশ্চেন নাইসলি। এবং আমার মনে হয় এই অংশটা যে ট্রান্সপারেন্সি, এটা হয়তো এখন যে ডিজিটাল যুগটা আমাদের এসছে, এই যুগে এটা ইমপ্লিমেন্ট করা খুব একটা ডিফিকাল্ট কিছু না। রাইট। এবং যেহেতু প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা ডিভিশনে, প্রত্যেকটা অর্গানাইজেশনের তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, এবং এই পুরো প্রকিউরমেন্ট থেকে শুরু করে পুরো বিষয়টা সেখানে দেওয়া সম্ভব। আমরা এখন ওপেন ডিসকাশনে যাব পরবর্তী 30-40 মিনিটের মতো। সুতরাং আই ক্যান টেক অ্যারাউন্ড 8 to 9 কোয়েশ্চেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা চ্যাট বক্সে লিখতে পারেন, আমি সেটা পড়ে শোনাবো। আর আপনারা যদি শিশিরদা নিজের, অনেকক্ষণ হাত ধরে হাত তুলে আছে। জি জি, মাধব। আপনাদের যদি কোনো আর যদি কেউ প্রশ্ন আহ, করতে চান আপনারা হাত তুলতে পারেন। আমি দেখতে পাচ্ছি শিশির মোরালদা উনি হাত তুলেছেন, আপনি যদি আনমিউট করে আপনার প্রশ্নটা বলেন। আমি আমাকে শোনা যাচ্ছে? জি জি, জি আমি দাদা, শুনতে পাচ্ছি, বলেন। যে আমি প্রশ্ন করব না, আমি আমার একটু বক্তব্য আছে। একটা জি হচ্ছে যে জি জি। এই যে পুরো রিপোর্ট যেটা, সেই রিপোর্টটাতে এত ভুল, এত অসংলগ্নতা, এত বাক্যে ভুল, মানে ভুলের কোনো ছড়াছড়ি, মানে এই ভুলের কোনো তুলনা হয় না। একটা জাতীয় দলিলে
এই হুম। ধরনের ভুল, এই ধরনের বিভ্রান্তি থাকা উচিত না, সেই দলিলটাকে ধরে আপনি কি করতে পারবেন, কতদূর যেতে পারবেন? মানে এটাকে তো যদি আপনি রিভাইজ না করেন, এটাকে যদি আপনি আপনি ক্রিটিসাইজ না করেন, একটা ভুল দলিল নিয়ে এটা আপনি কিছু করতে পারবেন না। ইউনিভার্সিটির উচিত, শিক্ষকদের উচিত এই দলিলটাকে পুরোভাবে অস্বীকার করা, যে এইটা নিয়ে বাংলাদেশ তার সব থেকে বড় সুযোগ হাতছাড়া করলো। মানে এর কোনো কিছু তো ঠিক নাই, না এর গঠনে, না এর মানে, মানে এটা এত ত্রুটিপূর্ণ একটা দলিল। এই দলিলটা নিয়ে যদি আপনি কিছু করতে যান, তারপর ভুল করবেন। সুতরাং তিসির মোড়ল, বিশ্ববিদ্যালয়ের আমি শিক্ষকদের উচিত। ডক্টর সেলিম রায়হান বলছি। যদি আমাদের জন্য খুব উপকৃত হতাম আমরা যদি কয়েকটা এক্সাম্পল দিতে পারতেন অসঙ্গতিগুলোর। আচ্ছা, আমি পৃষ্ঠ ধরে ধরে আমি তো রাস্তায়, আমি পৃষ্ঠ ধরে ধরে বলছি। একটা হচ্ছে যে আপনি যদি এই যে আমি লিখেছি, আপনারা তো আমি 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 আপনাকে দেখেছি পাঠাতে। রিপোর্টটা, হ্যাঁ। আচ্ছা, আমি বলেছি যে শত শত বানান ভুল, এক অসংলগ্ন। আমি আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, বলা আছে যে অতি দরিদ্রদের হাসপাতালে মোট জনসংখ্যা 20% বিনামূল্যে চিকিৎসা পেতে, বিনামূল্যে তো চিকিৎসা পায়। বাংলাদেশের মানুষ তো বিনামূল্য 10-20% না, তো সব মানুষই সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়ার সুযোগ আছে। আপনি যে পদ্ধতির জায়গায় যান, পদ্ধতি যে বলা আছে যে, দেখেন আমি পদ্ধতি, আমি জনসংখ্যার মানে আপনার খানাভিত্তিক জরিপের প্রশ্নপত্রের নির্মিত 7টি সেকশনে বিভক্ত করা হয়েছে। এখানে মাত্র 4টে সেকশন বলা আছে, বাকি 3টে সেকশন কোথায় গেল? আমি পৃষ্ঠা ধরে ধরে বলতে পারবো যে এই রিপোর্টে কি পরিমাণ অসংলগ্নতা এবং কি পরিমাণ ভুল আছে, তথ্য ভুল আছে, অসংখ্য জায়গায় তথ্য ভুল। আমি উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না, কিচ্ছু বলার দরকার নেই। আপনি শুধু জান যে যারা রিপোর্টটা লিখেছে, মানে মুখবন্ধ, সে মুখবন্ধ আপনি যদি যান, দেখবেন যে ওখানে বলা আছে কারা এই রিপোর্টটা লিখেছে, লিখে 12 জনের নাম উল্লেখ আছে, তাদের পরিচয় ভুল আছে। জাতীয় একটা গুরুত্বপূর্ণ দলিল, এবং বাংলাদেশে, পৃথিবীর খুব কম দেশ এই সুযোগটা পেয়েছে, সেই জায়গাতে যারা লিখেছেন তাদের পরিচয়ে ভুল আছে। এটা ভাবা যায় যে তাদের পরিচয়, তারা পরিচয় ভুল আছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি কারো নাম বলছি না, কিন্তু অন্তত 3 জনের পরিচয় ভুল আছে। তারা এটা দেখেননি? দেখেছেন। তাহলে যে জাতীয় দলিলটা অসংখ্য বাক্য, বানান, অসংগততা, মানে চূড়ান্ত পর্যায়ে, আমি চ্যালেঞ্জ, শত শত জায়গায় তো বলি, শত শত, সেই দলিলটাকে আপনারা কি করবেন? বিশ্ববিদ্যালয় থেকে উচিত এই দলিলটিকে অবশ্যই ক্রিটিসাইজ করা, এবং এটা রিভিশন দরকার। আপনি ভুল দলিল নিয়ে কোথায় কি ফিক্স করবেন? আমি একটু আমি ইন্টারভিউ করি। জি, আমি সেটা আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি যেটা বলছেন বলেন। যে ভুলগুলো আছে, না ডেফিনেটলি এটা, কিন্তু আপনার যে ভুলগুলি আমরা বলছি, এই ভুলগুলি কি আপনার গ্রামাটিক্যাল এরর, যে আপনি যেটা মেনশন করেছেন, এবং কিছু তথ্যের ঘাটতিও আপনি উল্লেখ করেছেন, কিন্তু যে মোটা দাগে যে রিকমেন্ডেশন গুলি যেগুলি করা আছে, সেগুলি কি আপনার কাছে মনে হয় যে এটা বাস্তবসম্মত বা এগুলি ইমপ্লিমেন্ট করার মতো? শোনেন, একটা হচ্ছে যে আপনি যদি গত 20 বছরের স্বাস্থ্যগত যত ডকুমেন্ট গুলো হয়েছে, আপনি যদি এক যদি করেন, এক জোরে এক জায়গায় করলে এই জিনিসটা হয়ে যাবে। কিন্তু সেই জন্য তো আপনার সংস্কার কমিশনের দরকার ছিল না। এই সংস্কার তো সবসময়তে হচ্ছে, এই সুযোগটা এনে দিয়েছে, আপনি কোল নলচ সবচেয়ে পাল্টে দিয়ে একটা নতুন জিনিস করতে পারবেন, করা উচিত। আপনাকে ওই জায়গাতে কথাবার্তা বলতে হবে। আপনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এই নামটাই তো এখন বাদ দিয়ে দেওয়া উচিত। সেই স্বাস্থ্য তারা দেখাননি। এখন শুধু আপনার, আমি বলবো না যে অনেক অনেক সংস্কার প্রস্তাব আছে যারা 15-20 বছর ধরে এগুলো আলোচনায় হচ্ছে, তা শুধু সেই আলোচনাকে এক জায়গায় কম্পাইল করার জন্য তো এই রিপোর্টটা হয়নি। সারা পৃথিবী যে সুযোগটা পায়নি, সেই সুযোগটা আমরা পেয়েছি। সুতরাং আমাকে তো ওইভাবে ভাবতে হবে। আপনি যদি স্বাস্থ্যের আলোচনা করেন কৃষিকে বাদ দিয়ে, আপনি যদি স্বাস্থ্যের আলোচনা করেন পানিকে বাদ দিয়ে, আপনি যদি স্বাস্থ্যের আলোচনা করেন মাটিকে বাদ দিয়ে, আজকে সেই আলোচনা হতে পারে না। এই পুরো যারা করেছে তারা তো মাটি, পানি বা এই জিনিসটাকে ধরতেই পারেনি, যে এখানে আমরা আজকের দুনিয়ায় এসে এই জায়গাটাকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই, কিভাবে এই জিনিসটাকে ধরতে চাই, সেই জিনিসটা কোথাও নাই। এটা পুরোপুরি একটা টেকনিক্যাল রিপোর্ট হয়েছে। এর সঙ্গে আসলে সংস্কার কমিশন, আপনি বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে ইতিহাসটা আছে, যে আন্দোলনগুলো আছে, সেই আন্দোলনের কোনো কিছু প্রতিফলিত হয়নি। তাহলে আপনি যে বৈষম্য হয়, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদম চূড়ান্ত পর্যায়ে এসে এই গণ অভ্যুত্থান হয়েছে। স্বাস্থ্য খাতে নারী পুরুষের বৈষম্য, শহর গ্রামের বৈষম্য, ধনী দরিদ্রের বৈষম্য,
এই বৈষম্য তো আপনাকে দূর করতে হবে, সেই জিনিস জোর দিয়ে বলতে হবে, সেই জিনিসটা ব্যাখ্যা করতে হবে, সেই জিনিসটা নাই। এই রিপোর্টে যে কি পরিমাণ দুর্বলতা আছে, 20 তারিখে সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির অনুষ্ঠান আছে, সেখানে আমি যে বলবো, রিপোর্টটা আমি হাতে নিয়ে যাব, যে কি পরিমাণ এখানে। আপনি যদি দেখেন নির্বাহী সারসংক্রান্ত প্রথম 2 প্যারা, সেইটাকে ভূমিকাতে নিয়ে যে হুবহু সেটা তুলে দেওয়া হয়েছে। এইরকম একটা দলিলের ভূমিকা মাত্র 2 প্যারা হতে পারে, যেটা নকল করা যে সম্ভব? শিরিন, আমি একটু ইন্টারভিউ করি। না, আপনি যেটা উল্লেখ করেছেন অবশ্যই এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয়, এবং আমার মনে হয় আমাদের ফোরামে এই বিষয়টা অবশ্যই উঠে আসা উচিত। এবং শিমুল ভাই শুরুতেই যে জিনিসটা বলছিলেন, ওনার ওনার একটা জায়গায় উনি মেনশন করছিলেন যে একটা এরকম একটা রিপোর্ট, এটা 313 পৃষ্ঠা একটা রিপোর্টের থেকে হয়তো এটা একটা ব্রিফ পলিসি ভার্সন দরকার ছিল, তিনশো যে বাইশ এবং পৃষ্ঠা এবং 322 পৃষ্ঠা। জি জি জি। তো সেখানে একটা ব্রিফ পলিসি ভার্সন যেটা দরকার ছিল, যে আমাদের কি টেকঅ্যাওয়েজ গুলি কি, যেখানে টেকনিক্যাল, যে কোনো রিপোর্টে একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতেই পারে, টেকনিক্যাল পেপার সবসময় আমাদের লাগবেই পেছনে। কিন্তু সেই টেকনিক্যাল পেপারের ফোর ফ্রন্টে একটা আম, একটা 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 ব্রিফ ভার্সন দরকার ছিল, 20 পৃষ্ঠা 15 পৃষ্ঠার, যেখানে কমিশন রিপোর্ট ক্লিয়ারলি কিন্তু অ্যাকশন টেকনিক্যাল রিপোর্ট না। একটা জিনিস মনে অ্যাকশন রাখতে, কমিশন রিপোর্ট ইজ নট এ টেকনিক্যাল রিপোর্ট। জি। তো আমার টেকনিক্যাল রিপোর্ট ব্যাকগ্রাউন্ড আপনি ব্যাকগ্রাউন্ড পেপার মতো হয়ে গেল আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আপনার এটা টেকনিক্যাল রিপোর্ট না। জি শিশিরদা, যেটা আপনি আপনার সাথে আমি একটু ইকো করব, সেটা হলো যে এই জন্য কিন্তু আমরা টাইটেলটা দেখছি কুইক ফিক্স নাকি রিফর্ম। আমরা রিফর্ম যেটা চেয়েছিলাম, যে একটা সামথিং সিগনিফিক্যান্ট চেঞ্জ, আমরা সিস্টেমটা চেঞ্জ করে নতুন করে সাজাবো, সেটা না। আমরা ধরো একটা কিছু ভাঙা রাস্তায় কিছু ইট ফেলে দিয়ে এখন রাস্তাটা তৈরি করার সাজেশন আসছে। আমরা চেয়েছিলাম একটা 8 লেন রাস্তা, সেটা হয়নি। যদি আমি এভাবে এক্স্যাক্টলি। analogy টা নিই। শুধু কুইক আমরা একটু ফিক্সের কোনো আমরা পরবর্তী প্রশ্নতে একটু যাই। সেটা থ্যাংক ইউ সো মাচ, আপনি যে প্রশ্নটা তুলেছেন এটা খুবই প্রাসঙ্গিক। আমার মনে হয় আমরা এটা এটা পরবর্তীতে এই কমিশনের কাছে, যে আমাদের ফোরাম থেকেও আমরা এই জিনিসটা দিচ্ছি, যে এরকম একটা এরকম রাষ্ট্রীয় বা জাতীয় গুরুত্বপূর্ণ রিপোর্টে যেই ভুলগুলি, যেই কোহেরেন্সির অভাবটা আছে, সেটা থাকা দরকার ছিল। আমি আমি চ্যাটে একটা আমি প্রশ্ন আমি আছে। শেষ করব, আমি শেষ করব। জি আমাকে জি। আমি অনুরোধ করব, প্রত্যেকের জন্য রিপোর্টটা পড়েন। পড়লেই বুঝতে পারবেন যে এটা কত বাজে রিপোর্ট। না, ধন্যবাদ। পড়তে বলবো, আপনি দেখবেন যে কেউ অবশ্যই। জি রিপোর্টটা কেউ পড়তে পারে না, এতটাই বাজে। জি। দাদা, আমরা তো ভালো বই পড়ি না, খারাপটা করবো কেন? ঠিক আছে, আমরা পরের প্রশ্নটা আমি যাচ্ছি। আমাদের চ্যাটে একটা প্রশ্ন আছে। জি। বাবলু উনি প্রশ্ন করেছেন, আমাদের দেশে যে অসংখ্য কমিউনিটি ক্লিনিক আছে, এগুলির কার্যক্রমের ব্যাপারে রিপোর্টে কোনো সুপারিশ আছে কিনা, অথবা এর মাধ্যমে স্বাস্থ্যসেবা কতটুকু কাভার করা হয়, বা ইউএইচসি এ যে আছে সেটা হেল্পফুল কিনা। শিউল ভাই, হ্যাঁ, আপনি যদি অ্যান্সার করতেন। এটা ইনডাইরেক্টলি যেটা টাচ করা হয়েছে সেটা হলো যে ধরেন আপনার এখন ইউনিয়ন সাব সেন্টার নামে, যেটা হলো মূলত ফ্যামিলি প্ল্যানিং এর একটা আছে, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র, তারপর হেলথ মিনিস্ট্রিরও একটা থাকে ইউনিয়ন সাব সেন্টার বলে, আর এই এ হচ্ছে কমিউনিটি ক্লিনিক। তো সবগুলোকে এটা ইন্টিগ্রেট করে একটা সাজেশন আসছে। এবং এটা আমি আসলে প্রেজেন্টেশনে হয়তো বলা দরকার ছিল যে কমিউনিটি ক্লিনিক আপনার ফ্লজ আছে এখানে, ঠিক মতো যেভাবে সার্ভিস দেওয়া আছে, কিন্তু স্ট্রাকচারটা তো আছে। স্ট্রাকচারটা তো ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার। এখন সেটা এই কমিশন আমার কাছে মনে হয় একটু কম এমফেসিস করেছে কমিউনিটি ক্লিনিকটাকে। এটার পিছনে পলিটিক্যাল কারণও থাকতে পারে, কিন্তু যথেষ্ট অ্যাটেনশন পায় নাই, এটা আমার মনে রাজনৈতিক হয়েছে দল আর কি কিসের রিপোর্ট। জন্য কি সংস্কার চায়? রাজনৈতিক দলের ভিতরে, দলের ভিতরে। আহ, কি কি প্রশ্ন করছিলেন? আচ্ছা শিউল ভাই, আপনি কি শেষ, আর কোন মাঝখানে বোধহয় আপনি ইন্টারাপ্ট হয়ে গেলেন মনে না, হলো। আমি যেটা বলছিলাম যে এই কমিউনিটি ক্লিনিকের এটা এবার ইন্টারেস্টিং স্ট্রাকচার, এটা নিয়ে সমালোচনা থাকতে পারে, এটা কতটা ফাংশনাল, এটাতে মানুষের সার্ভিস পায় কিনা সে আলোচনা থাকতে পারে, কিন্তু স্ট্রাকচার ইজ দেয়ার, স্ট্রাকচারটা আছে, একজন লোক আছে, তাই সে মোটামুটি ট্রেন। এবং সে কিন্তু আপনি যদি দেখেন এই যে হেলথ সেক্টর এমআইএস যেটা, প্রায় 14,500 এই কমিউনিটি ক্লিনিক, ওরা কিন্তু রেগুলার এই অনলাইনে ইনফরমেশন দিচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। আমি কমিউনিটির ডেটা, আমরা ওটা কিভাবে ইউটিলাইজ করতে পারতাম, আমাদের লোকফলস গুলো যেটা আছে সেখান থেকে আমরা কি করলে এটাকে আরো বেটার সার্ভ করা যেত, সেটা থাকলে ভালো হতো। এটা নাই, যেটা আমার কাছে মনে হচ্ছে ইট কুড বি পলিটিক্যাল একটা কারণ হতে পারে, কারণ কমিউনিটি ক্লিনিক আগের সরকার করে গিয়েছে, এটাকে আবার বেশি জোর দিলে লোকজন কিভাবে নিবে, হয়তো এরকম একটা এপ্রিহেনশন এই রিফর্ম কমিশনের থাকতে পারে।
বাট হোয়াট এভার, এমফেসিস খুব বেশি পায়নি, পাওয়া উচিত ছিল আমি মনে করি। শুনে একটা প্রশ্ন আসতে পারে না, সেটা হচ্ছে যে আপনার বর্তমান কমিউনিটি ক্লিনিকের যে কনসেপ্টটা বা ওখানে যে সার্ভিসগুলি যেটা দেওয়া হয় সেটা কিন্তু খুব বেসিক কিছু সার্ভিস দেওয়া হয়। হুম। এবং বর্তমান যেই বর্তমান আধুনিক বিশ্বের দিকে যদি তাকাই বা অন্য যে দেশগুলোতে তাদের যেই স্বাস্থ্য খাতে যে রিফর্ম গুলো আছে, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইভেন ইন্ডিয়াতে, সেখানে ওরা ভিলেজ লেভেল বলেন বা উপজেলা লেভেল যে সাব ডিস্ট্রিক্ট লেভেল যে জায়গাগুলো আছে, সেখানে কিন্তু তারা ফুল ফ্লেজড হসপিটাল সেট আপ তাদের আছে। হুম। লিস্ট যেখানে এএনই আছে, কোন একটা ইমার্জেন্সি কিছু হলো, সেই এএনই ফুল সাপোর্ট, লাইফ সাপোর্ট থেকে শুরু করে সবকিছু আছে। বাংলাদেশে আমরা যেটা দেখতে পাই যে ধরেন আপনার ফরিদপুরে খুব ক্রিটিক্যাল কোনো পেশেন্ট হলো, তাকে কিন্তু ফরিদপুরে এএনই তে প্রথমে নেয় না, ফরিদপুর হুম। থেকে টাকা পাঠিয়ে দেয় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে। এবং পথে অনেক রোগী কিন্তু তারা এই পথের জার্নিটা তারা নিতে পারেন না। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় না এটা আর একটু বাস্তবধর্মী হতো এবং বর্তমান সময়ের জন্য হতো যদি এই জায়গায় আমরা ভিন্ন কিছু প্রপোজ করতে পারতাম, যে কমিউনিটি ক্লিনিকের যে সেট আপটা আছে বা উপজেলা লেভেলে যে হসপিটাল গুলি আছে বা জেলা লেভেলে তাদেরকে, তাদের উত্তরায়ণ, তাদের আধুনিকায়ন বা এই বিষয়টা কি এসছে কিনা? হ্যাঁ, এসছে, সেই জিনিসটা এসেছে। উপজেলা, ডিস্ট্রিক্ট হসপিটাল কিভাবে আধুনিকীকরণ করা যায়, কি কি করতে হবে, সেই রিকমেন্ডেশনস গুলো আছে। কিন্তু যে জায়গাটা একটু গ্যাপ রয়ে গেল, যে আমরা যে কমিউনিটি মানে উপজেলার বিলো, ওখানে আমরা কি করব। কারণ উপজেলা হেলথ কমপ্লেক্স কে যদি আমরা একটু আধুনিকায়ন করতে পারি, আমরা যদি স্পেশালি যে ফোকাসটা করা হয়েছে আপনার উপজেলা বা ডিস্ট্রিক্টে, তো এখন ফুল ফ্লেজ, বিশেষ করে ডিস্ট্রিক্টে তো ফুল ফ্লেজ অলমোস্ট ফেসিলিটি, কিন্তু প্রবলেম হলো স্টিল এটা আন্ডার ইউটিলাইজ। কারণ হলো আপনার টেস্ট নাই, আপনার ওষুধ দিচ্ছেন না, টেস্ট হচ্ছে না ঠিক মতো, টেস্ট বাইরে থেকে করতে হচ্ছে। তো এই বিষয়গুলাকে কিভাবে আরো কার্যকর করা যায় সেরকম সাজেশনস আছে। কিন্তু যে যেটাকে হলো যে, যেমন আবার বলা হচ্ছে রেফারেল মেকানিজমটাকে সর্ট বাধ্যতামূলক করা, আপনাকে প্রাইমারি কেয়ার থেকে সার্ভিস নিয়ে দেন ইউ গ্রাজুয়ালি গো আপওয়ার্ড। তো সেই রিকমেন্ডেশনস গুলো আছে। যে জায়গাটা আমার কনসার্ন সেটা হলো, আপনি যদি রিপোর্টে দেখেন ব্রডলি ফোকাস করেছে প্রাইমারি কেয়ার, প্রাইমারি কেয়ারটাকে অনেক বড় করে দাঁড়া করানো, উইচ ইজ রাইটলি ডান, যেটা শ্রীলঙ্কা বা অন্য গুড এক্সাম্পল। কিন্তু কথা হলো আমি প্রাইমারি কেয়ার করছি, কিন্তু আমি কমিউনিটি ক্লিনিক বা এর বিলো প্রাইমারি কেয়ার স্ট্রাকচারটা কি হবে, কি ধরনের আমি সার্ভিস দিলে এটা আরো ইফেক্টিভ হবে, সে আলোচনাগুলো কম। তো সেই জন্য বলছে থিওরি চেঞ্জটা থাকলে মাথায়, নট গ্রাফ, আপনি যদি মাথায় থাকতো যে আমি এটা অ্যাচিভ করতে চাই, তাহলে আমার কি কি লাগছে, কোন কোন জায়গায় আমার হাত দেওয়া লাগছে, এবং সেটা কিভাবে এটাকে এফেক্ট করবে, আলোচনাগুলো সহজ হতো। যেটা হলো যে অনেক কাজ করেছে, অনেক লেখা, কিন্তু ওই কানেকশন গুলা, মানে ইউ উইল সি এ লট অফ মিসিং ডটস, এই ডট গুলা পূরণ করা হয় না আর কি। এবং সেটা দ্যাট উইল বি অ্যান আইব্রো ফর পলিসি মেকার্স। এবং শিশির দাবু রাইটলি বলে গেছে, খুবই দুর্বোধ্য। মানে মানে আমি জানি না, মোস্ট লাইকলি ইটস এআই ট্রান্সলেটেড, অনেকগুলা বাংলা খুবই বাজে বাংলা, লাইক যেটা কোনো মানেই হয় না। সো এগুলা মোস্ট লাইকলি ইংলিশে প্রথম লেখা হয়েছে, তারপরে এআই দিয়ে ট্রান্সলেট করা হয়েছে, নোবডি হ্যাড টাইম টু লুক ইনটু। খুবই দুর্বোধ্য কয়েকটা চ্যাপ্টার, আপনি পড়লে কিচ্ছু উদ্ধার করতে পারবেন না, এত সমস্যা রয়ে গেছে। সো সেটাতে আমি এই জন্য অত ফোকাস না করে, আমরা হচ্ছে যে কন্টেন্ট ওয়াইজ যদি চিন্তা করি, প্রবলেম গুলো একসাথে আসছে, এইটা আমি বলবো যে এই ডকুমেন্টের স্ট্রেংথটা, যে প্রবলেম গুলো একনলেজ করা হয়েছে, এটা আসে এখন প্রবলেম গুলো, এটা আমরা জানি। অনেকগুলা কোয়েশ্চেন আছে, আমি একটু দেখে বলি নাকি। জি জি, একটা প্রশ্ন আছে যে বাংলাদেশ আমাদের যেই ক্লাইমেট ভালনারেবল দিক থেকে বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টেড কান্ট্রিজ। তো এখন এই জায়গা থেকে ক্লাইমেট রিলেটেড নতুন নতুন ডিজিজ আসছে এখানে এবং যেটা বাড়ছে। তো এই চ্যালেঞ্জটা যেটা বাড়ছে আগামীর জন্য আমাদের হয়তো ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ ফর দি নেক্সট ডিকেড অর সো, এটা কি আমাদের এই রিফর্মের কোথাও কি মেনশন হয়েছে কিনা? ওকে, এটা এনভায়রনমেন্টালটা না? জি জি, রাইট। ভাই। সো এনভায়রনমেন্টে যদি দেখি, হ্যাঁ, যেমন আমি একটা স্লাইডে বলেছি যে আন্ডার সার্ভ অথবা যে এলাকাটা খুব বেশি ফোকাস করা হয়নি, তার মধ্যে একটা হচ্ছে যে ক্লাইমেট প্রোন অথবা যে স্পেশাল এরিয়া, হিল ট্র্যাক্স ওর চর এলাকা, হাওর এলাকা, এরকম তাদেরকে কিভাবে জিনিসটা, তাদের ইস্যুগুলো কিভাবে অ্যাড্রেস করা হবে বলা আছে, মানে এর উপরে সব আছে। কিন্তু প্রবলেম হলো যে একটু স্পেসিফিক্যালি আরো ক্লিয়ারলি বলা, দিজ আর দ্য থিংস
আমাদের করতে হবে এই গ্রুপটার জন্য, তাহলে ক্লিয়ার হতো যে হ্যাঁ আপনার আন্ডার সার্ভ এরিয়ার জন্য কিছু করতে হবে, তাদের জন্য সঠিক উদ্যোগ নেওয়া। রিফর্ম কমিশনের কাজ তো এটা না, এটা তো একদম স্পেসিফিক বলে দেওয়া এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করতে হবে যাতে তারা সার্ভিসটা পায়। তারা হেলথ বা টেলি হেলথ অথবা কি ধরনের মেকানিজমে তাদেরকে আমি রিচ করব, এই যে ইমার্জিং ডিজিজ গুলো আসছে সেখানে আমি কিভাবে এটা ডিল করব, আমি কি একটা ডেটা ব্যাংক করব কিনা, যে ওভারঅল তাদেরকে কন্টিনিউয়াস সার্ভেলেন্সের মধ্যে রাখা, যে ওখানে কি ধরনের ডিজিজ আসছে, চেঞ্জ হওয়া, এই জিনিসগুলোই মিসিং আছে। এবং রাইটলি গুড কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেনই অ্যান্সার আছে যে নো, ইটস নট প্রপারলি অ্যাড্রেস, ইটস দেয়ার বাট নট রাইটলি। ডেমোগ্রাফিকের নিচে সেটাও আমি বলেছি যে এইজিং নিয়ে এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা একটা কম, খুবই কম। বয়স্কদের জন্য সার্ভিস দিতে হবে, কি সার্ভিস দিবেন, মানে কি করবেন? ধরেন থাইল্যান্ডে হচ্ছে যে বয়স্কদের কি সার্ভিস দেবে, ওদের চাইল্ড মানে হোম কেয়ার বা এই যে নার্সিং হোম সার্ভিস, এই ধরনের গুলা, এই ধরনের আলোচনা নাই। কি কি সার্ভিস দেওয়া হবে, কি কি সার্ভিস ইন্টিগ্রেটেড করা হবে, সার্ভিসটা কে দিবে? কারণ আমাদের দেশে তো সোশ্যাল সিকিউরিটি সিস্টেম নাই, তাদেরকে তো আমরা বয়স্ক ভাতা দিচ্ছি যে 500 টাকা মাসে, ওটা দিয়ে তো সার্ভিস পাবে না। তাহলে কিভাবে তাদেরকে ইন্টিগ্রেট করছি? যেমন থাইল্যান্ডের একটা মডেল আছে কমিউনিটি বেসড, ওরা একটা মডেলিং ডেভেলপ করেছে, যে আমরা তো এরকম রিকমেন্ডেশন করতে পারতাম যে যেহেতু আমাদের ফাইন্যান্সিং ইস্যু আছে, যে কমিউনিটিকে ইনভলভ করে সার্ভিসটা কিভাবে কন্টিনিউ করা যায়। সো এই আলোচনাটা আহ নট প্রপারলি ডান। হোয়াট অল্টারনেটিভ মডেলস অফ healthcare financing could Bangladesh consider if GDP allocation process politically and economically unfeasible? ডিফিকাল্ট কোয়েশ্চেন। আমাদের যেটা হলো যে আমাদের দেখতে হবে আমাদের ইকোনমিক স্ট্রাকচারের সাথে কোনটা যায়। আপনি যদি দেখেন ভারত বা ইভেন শ্রীলঙ্কা, দ্যাট ইজ ভেরি গুড জব, এখানে কিন্তু তারাও হচ্ছে খুব জিডিপি অনেক বড় খরচ করে ফেলে, তা তো না। তার আমাদের স্ট্রাকচারে কি আমরা পসিবল সেই মডেলিংটা ডেভেলপ করা, উই ক্যান লার্ন ফ্রম। রুয়ান্ডা করছে যুদ্ধের পরে, তারা তারা ইথিওপিয়া করছে। সো উই আর নট টকিং অ্যাবাউট ইউকে, ইউএস অর সাউথ কোরিয়া। আমরা আমাদের ইকোনমির সাথে যায় এরকম কনটেক্সটও কিন্তু আছে। এবং ইন্টারেস্টিং যদি আপনি দেখেন, সাউথ কোরিয়া যখন শুরু করেছে তাদের পার ক্যাপিটা জিডিপি আমাদের চেয়ে কম ছিল, যখন দে টুক এ বোল্ড স্টেপ যে উইল গো ফর ইউনিভার্সাল হেলথ কাভারেজ। সো ইউ হ্যাভ টু স্টার্ট। এটাই আমি বলেছিলাম যে এই রিফর্মে আমরা এটা দেখতে চেয়েছিলাম, যে উই হ্যাভ টু স্টার্ট নাও, if not then when? So yeah, there is no unique financing methodology that would work for us, কিন্তু এখানে এটা নিয়ে কাজ করার সুযোগ আছে, এখানেই আলোচনার সুযোগ আছে আমাদের ফিসকাল স্পেস নিয়ে, কোনটা আমরা করব এবং কোন ফাইন্যান্সিং এ করব সেটা আলোচনা করা যেতে পারে। ব্রডলি যদি আমি বলি যে আমাদের দেশে সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স উই আর নট রেডি, সো আমাদের ট্যাক্স ওয়াইজ ফাইন্যান্সিং এ যেতে হবে। বাট গ্রাজুয়ালি ইউ হ্যাভ টু লাইক স্টার্ট, ইকোনমি ডেভেলপ হবে, আস্তে আস্তে আমাদের ইন্স্যুরেন্সে যেতে হবে। সো দ্যাট কুড বি ওয়ান মডেলিং। We can start with hybrid but with a focus that eventually you move to a social health insurance. না শিওর, আপনি রাইটলি বলেছেন যে পার্টিকুলারলি রুয়ান্ডার এক্সাম্পলটা খুব ভালো একটা এক্সাম্পল। রুয়ান্ডা তাদের যে ইউনিভার্সাল হেলথ কাভারেজের যে সিস্টেম, তারা রুয়ান্ডার জন্য 1994 ওদের জেনোসাইডের পরে ওরা যে মেজর রিফর্মটা করেছে, ইটস এ ভেরি গুড এক্সাম্পল। স্টিল ইটস ওয়ান অফ দ্য পুরেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু ওরা কিন্তু ওদের স্বাস্থ্য খাতে ওদের যে রিফর্মটা করেছে এটা খুবই রিমার্কেবল। চলো, আমাদের আরেকটা প্রশ্ন আছে, রানা করেছে আর্ট থেকে। রানার প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে হেলথ, আমাদের বিসিএস থেকে তো পরিবর্তন করে হেলথ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এদের নিয়োগকে। কিন্তু রানার যে প্রশ্নটা সেটা হচ্ছে, যদি হেলথ পাবলিক সার্ভিস কমিশনের করা হয় তাহলে তাহলে এটা করলেই কি বিদ্যমান স্বাস্থ্য সেবা পেশাদারদের উপর প্রভাব ফেলবে, বা কিভাবে প্রভাব ফেলবে? মানে আমি জাস্ট একটু অ্যাড করি আমার ফ্লেভারটা প্রশ্নটা। যদি আমরা এই পরিবর্তনটা করি, পরিবর্তন করলে কি আমাদের প্রবলেমটা চেঞ্জ হয়ে যাবে, প্রবলেম সলভ হয়ে যাবে? দ্যাটস এ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। এবং আরো মজার বিষয় হলো যে এই পরিবর্তনটা আসলে চাচ্ছে কিনা, যদি আমি এখন যারা আছে তারা কি আসলে চাচ্ছে কিনা। এবং আপনি দেখেন সরকারের যতগুলো রিফর্ম করতে গিয়েছে, হিউজ প্রটেস্ট। এবং দিস ইজ এ ভেরি রাইট কোয়েশ্চেন এন্ড দ্যাট ইজ মিসিং ইন অলমোস্ট অল পার্ট অফ দ্য ডকুমেন্ট। দে রিকমেন্ডেড মেনি থিংস উইদাউট জাস্টিফাইং ওয়াই। সো এই ডকুমেন্টে আপনি দেখবেন অনেকগুলো হোয়াট আছে, হোয়াট উই হ্যাভ টু ডু, বাট দ্যার ইজ নো, ইন মেনি কেসেস ইউ ডোন্ট হ্যাভ অ্যান্সার ওয়াই ইউ হ্যাভ টু ডু ইট। এটা একটা এক্সাম্পল যে আমি যে বললাম কেন, কি প্রবলেম হচ্ছে, আমি বিসিএস থাকলে কি অসুবিধাটা হচ্ছে, আমরা কি ডাক্তার নিয়োগ দিতে পারছি না, না কোথায় গন্ডগোল হচ্ছে, সেইটা আলোচনাটা কম। নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি বিষয়গুলো আছে,
সেই প্রবলেমগুলো তো অন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও আছে, বিশ্ববিদ্যালয়গুলোতে আছে। আমরা তো বিসিএস দিয়ে আসি না, কিন্তু আমাদের এখানে তো অনেক প্রবলেম রয়ে গেছে। সো আই থিঙ্ক ইস্যুটা হলো যে মানে যেই যেটা খুব দরকার ছিল, যে 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 এক্সাম্পলটা দিয়েছিলাম, যে আমাদের বেকার, আমাদের ভ্যাকেন্সি আছে, এটা কি প্রবলেম, নাকি আমাদের আসলে এই লোকগুলো দরকার নাই, এই আলোচনাটা তো আগে দরকার। তারপরে যদি বলেন না আমার এক্সিস্টিং বিসিএস এ এই প্রবলেম হচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইউ নিড টু হ্যাভ সেপারেট কমিশন। কারণ আবার আরেকটা সেপারেট কমিশন, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেশি, ডু ইউ নোট দিস? এই জায়গাগুলো আসলে আমাদের আলোচনার আরো সুযোগ ছিল, হয়তো সময় পাইনি, অত ডেপথে ঢুকে নাই, বাট ঢোকা দরকার ছিল। এবার আমাদের আরেকটা প্রশ্ন আছে, মুনিমা প্রশ্নটা করেছেন। তিনি প্রশ্নে যে জিনিসটা বলেছেন, আমাদের এই রিপোর্টে নারী স্বাস্থ্যের নারী শিশুর স্বাস্থ্যের বিষয়টা একেবারেই আসেনি বা অবহেলিত ভাবে এসেছে। তো প্রশ্নের সাথে আমি একটু আপনি আপনার স্লাইডে একটা জায়গায় সুনীল ভাই বলেছিলেন যে মেন্টাল হেলথের জায়গাটা আসেনি। এর পাশাপাশি আমি একটু যোগ করি আরো কিছু জায়গা যেটা আমার কাছে মনে হচ্ছে এখানে আসেনি, সেটা হচ্ছে বিভিন্ন রকমের যে নতুন যে রোগ না, এটাকে বলা যেতে পারে ডিসেবিলিটি, যেমন এডিএইচডি। Right, right. এটা এখন গ্লোবালি রাইজিং এই নতুন জেনারেশনের সাথে সাথে। তারপর অটিজম, এই জায়গাগুলি কিন্তু দারুণভাবে প্রভাব ফেলে ব্যক্তি পরিবারের উপরে। তো অবশ্যই। আমাদের এই রিপোর্টে নারী শিশু স্বাস্থ্য বা এই এই জায়গাটা যে আসেনি, এটা এটার এটা এই জায়গাটা কি করা যেতে পারে, মানে আহ কি দরকার ছিল? না, এটা দরকার ছিল। যদি আপনি দেখেন যে জেরিয়াট্রিক কেয়ার নিয়ে তো অলরেডি বলা হয়েছে যে বয়স্ক পপুলেশন আমাদের বাড়বে, ডেমোগ্রাফি ডিপেন্ডেন্ট আমাদের থাকবে না। সো আমাদের ইউ হ্যাভ টু স্টার্ট নাও, আমাদের এই বয়স্ক লোকদের কিভাবে আমরা সার্ভিস দিব, সেই জিনিসটা আমাদের এখন থেকে প্ল্যান করতে হবে। এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের যে সার্ভিসগুলা, এখন কিন্তু আর এটা আপনি যদি গ্লোবাল ভালো এক্সাম্পল গুলো দেখেন, ইটস এ পার্ট অফ দিস হেলথ সিস্টেম এখন। কারণ একটা হসপিটালে শুধু টিকা দিতে যাবে না, তার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, রাইটলি ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, তার অটিজমের কোনো সিমটম আছে কিনা, সেটা যদি আর্লি ডায়াগনোস করা যায়, অনেকগুলোই কিন্তু আমরা অনেকটাই তার মানে পর লেটার লাইফে প্রবলেম কিন্তু অনেকটা মিনিমাইজ করা যায়। তো সেই জিনিসগুলোই যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের জায়গাটা লেস ফোকাস থাকতে পারে, কিন্তু তারা সবকিছু টাচ করেছে, কিন্তু ও ভিতরে ঢুকে নেই কেন দরকার, বা কিভাবে করবো, কিভাবে আমি কি এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সার্ভিসটা প্রাইমারির সাথে অ্যাড করে দিব, নাকি সেকেন্ডারিতে দিব, কারা দিবে, কিভাবে দিবে, এই যে এটা আরেকটু হয়তো টাস্ক ফোর্সকে এটা করতে পারে, বাট রিফর্মে খুব ইলাবোরেটলি আসেনি, অন্ততপক্ষে আমার চোখে পড়েনি। জি। আপনার অন্য কেউ যদি প্রশ্ন করতে চান, আপনার চ্যাট বক্সে আপনার প্রশ্ন লিখতে পারেন, অথবা আপনাদের জুমে যে রেইজ হ্যান্ড অপশনটা আছে সেখানে আপনারা তুলতে পারেন, আমি আপনাদের ফ্লোর দিব। আমার আরেকটা প্রশ্ন আছে যে আমাদের এটা given the previous budget allocation record, আমাদের যে আগে যে আছে সেখান থেকে আমরা দেখতে পাই যে আহ, আমাদের আম, স্বাস্থ্য খাতে যে বরাদ্দ আছে, এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, বাট দীপা প্রশ্ন করেছে হাউ ফিজিবল ইজ অ্যালোকেশন অফ 15% অফ আওয়ার ন্যাশনাল বাজেট ফর হেলথ। কারণ আমরা তো অর্থনীতিবিদ, আমরা তো সবসময় বলি অপরচুনিটি কস্ট। যদি আমি স্বাস্থ্য খাতে 15% ব্যয় করি, আমাকে অন্য কোনো জায়গায় কম ব্যয় করতে হবে ইমিডিয়েট। এবং এর সাথে সাথে আছে আমাদের শিক্ষা খাতেও বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। তো শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো মানে আমাদের আরো বলা হয়েছে যে এসএসপি টা আমাদের বরাদ্দ বাড়াতে হবে, কিন্তু সরকারের তো অন্য খাতগুলো আছে। তো এই জায়গাটা একটু কিভাবে অ্যাড্রেস করবেন? হ্যাঁ, সেইটা তো একটা বড় কনসার্ন। 15% ডাব্লিউএইচও রিকমেন্ডেশন সেটা দিয়ে দিয়েছে। সো ফাইন, বাট এই 15% আমি কিভাবে অ্যাচিভ করবো, লাইক এভরি ইয়ার 1% বাড়াবো, না কিভাবে যাব? এবং এক্সাম্পল আছে, আই থিঙ্ক থাইল্যান্ড, রুয়ান্ডাতে দেখ, when increase their expenditure like gradually every year 1% or 2% increase। এবং এটার সাথে সাথে আপনাকে দেখতে হবে কোনটা, কোথায় আপনার কম্পেনসেশন, কোথায় কমানোর সুযোগ আছে। আহ, ধরেন আপনার অন্যান্য সেক্টরে, মানে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়টা জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাজেট দেওয়া হয় তার মেজরিটি তো হচ্ছে আপনার এইচআর, হিউম্যান রিসোর্স, বেতন ভাতা। এটা আপনি কি কমাবেন? তাহলে অন্য সেক্টরে যে আপনি কমাবেন, কোথা থেকে কমাবেন, কমানোর সুযোগ আছে কিনা? কমিয়ে তো এখানে 15% করতে হবে। তাহলে এই জায়গাগুলো ওই এক্সারসাইজটা দরকার। সেটা রিফর্ম কমিশনের কাজ না, বাট তারা রিকমেন্ডেশন করেছে। বাট কি কি সার্ভিস 15% করছি, এতে কি প্রবলেম সলভ হবে, সেই কোয়েশ্চেনটা তারপরেও থেকে যায়। আদৌ আদৌ কি 15% খরচ করলেই যথেষ্ট? আপনি জানেন ইউএসএ অলমোস্ট 20% খরচ করে, এবং ডেভেলপ কান্ট্রির মধ্যে ইউএস এর হেলথ ইন্ডিকেটর সবচেয়ে খারাপ।
তাহলে এক্সপেন্ডিচার মানেই যে ভালো এটা মনে করার কোন কারণে, শ্রীলঙ্কা তাদের টোটাল জিডিপি রিলেটিভলি কম খরচ করে, বাট তাদের হেলথ ইন্ডিকেটর ভালো। সো এই যে অপটিমাইজেশনটা, সেইটা খুব দরকার ছিল, রাদার দেন যেহেতু ডাব্লিউএইচও রিকমেন্ড করে 15%, সেটা দিয়ে দিলাম, ফাইন, বাট ওয়াই? এই এই জায়গাটা আমাদের একটু কন্টেক্সচুয়ালি চিন্তা করা দরকার ছিল হয়তো। না, কমপ্লিট একই সময় ভাই, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি যেটা বলেছেন যে ফেজ বাই ফেজ ইমপ্লিমেন্টেশন, হয়তো এই লক্ষ্যমাত্রাটা ফেজ বাই ফেজ দেওয়া উচিত ছিল, যে ওভার টাইম কিভাবে করে এটা বাড়বে, এবং এর সাথে সাথে এই যে অংশটা বাড়বে বাজেটে আকারে, যে সাইজটা বাড়বে সেটা সে রাজস্ব খাত থেকে সেটা কিভাবে করে আসবে, বা প্রিপেমেন্টের কথা যেটা বলা হয়েছে, বা অন্য যে ইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছে, সেখান থেকে কিভাবে করে এটা আহরণ করা হবে, সেই আলোচনাটা একটা ব্রিফলি হলেও হয়তো দরকার ছিল, রাইট, সেই এক্স্যাক্টলি। এক্সারসাইজটা দরকার ছিল হয়তো। ফারিহা প্রশ্ন করেছেন, ইজ there any specific focus for increasing the provision of m-health programs in hard to reach areas? হ্যাঁ, ওটা আছে, ওই ইনফরমেশনটা আছে। আহ, মানে এই রিপোর্টে পৃথিবীতে যত রকম সাজেশন থাকা দরকার আমার কাছে মনে হয় সবই আছে। কিন্তু হলো এমফেল দিতে হবে, কিন্তু কে দিবে? এটা কি সরকারের পার্ট হবে? এই যে প্রাইভেট অর্গানাইজেশন দিবে, কিভাবে দিবে, মডালিটি হুইল পে? সো এই যে একটু আরেকটু ইলাবোরেট করা, এবং তারা এম হেলথ এর বিষয়টা যদি আমি দেখি, তাদের সার্ভিস মানে কোন টাইপের সার্ভিস ওদের আসলে বেশি দরকার, ইজ ইট জাস্ট সিম্পল প্রাইভেট সরি প্রাইমারি কেয়ার ওর আদার ইস্যুস? তো এম হেলথ এর বিষয়টা আছে, ই হেলথ, এম হেলথ এগুলা বলেছে। আহ, কিন্তু একদম স্পেসিফিক্যালি এখন পার্বত্য এলাকায় অনেক জায়গায় তো মোবাইলের নেটওয়ার্কই নেই, সেখানে আপনি এম হেলথ কিভাবে দিবেন? তো সেই জায়গাগুলো একটু, সেখানে হয়তো প্রবাবলি এনজিওর সাথে আমাদের কোলাবোরেশন অথবা একটা প্রসেসে যাওয়া লাগতো। এই জন্য বলছি যে আরেকটু হাঁটু রিচে তো সবগুলো একরকম না, হাওরের রিয়ালিটি পাহাড়ের রিয়ালিটি তো একরকম না। তো যেখানে পাহাড়ের জন্য যেটা প্রযোজ্য, হাওরের জন্য সেটা আবার প্রযোজ্য না। তো এই জায়গায় একটু 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 আরেকটু ভাগ করে, কারণ আমাদের দেশে কিন্তু একটা বড় অংশ হাঁটু রিচ। তো সেই জায়গায় এটাকে ইগনোর করার সুযোগ নাই, সেখানে আমার আরেকটু স্পেসিফিক যাওয়ার হয়তো সুযোগ ছিল। অন্তত পক্ষে আমার চোখে পড়েনি যে অতটা ডিটেল চাওয়া হয়েছে। থ্যাংক ইউ ভাই। আমাদের আরেকটা প্রশ্ন আছে, তৌসিফ করেছেন। তৌসিফের প্রশ্নটা হচ্ছে, আমাদের বর্তমান যে হেলথ কাঠামো আছে, স্বাস্থ্য সেবার যে কাঠামো আছে, এখানে আমাদের বিভিন্ন যেই যে গ্রামগঞ্জে যেই স্বাস্থ্য কমপ্লেক্স গুলি আছে, সেখানে ডাক্তার যারা অ্যাসাইন থাকেন তারা সেখানে থাকেন না। এটা বড় কারণ সেই যেটা আমরা অনেকেই জেনেছি বিভিন্ন নিউজ পেপার এবং অন্য আর্টিকেল গুলোতে, যে আহ, তারা অনেকে মনে করেন যে সেখানে থাকা মানে যে তার ফ্যামিলিকে ডিপ্রাইভ করা, তার কোনো মডার্ন অ্যামিনিটিস নাই, ভালো স্কুল কলেজ নাই। সুতরাং শুধুমাত্র রিফর্মে আমরা দেখেছি যে এদেরকে সেই জায়গায় প্লেসমেন্ট করতে হবে এবং এই জিনিস মনিটর করতে হবে, এই জিনিসগুলি লেখা আছে আমি দেখেছি। কিন্তু এর পাশাপাশি যে বক্তব্যের শুরুতে আমরা যেটা বলছিলাম যে ইটস এ সোশ্যাল ফ্যাব্রিক, রাইট। আমরা যদি ওই কিছু জিনিস যদি এনশিওর করতে না পারি, তাহলে কি এটা এই এই সলিউশনটা ফিজিবল, যে তাদেরকে ওই জায়গায় এই অ্যাবসেন্টিজমটা রোধ করা সম্ভব কোনোভাবে? না, সেটা তো সম্ভব না। যেমন অন্যান্য দেশের এক্সাম্পল তাদেরকে শুধু ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ তো না, কারণ এখানে কি স্টাডি কি বলে, সব স্টাডি কিন্তু বলে না যে ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ গেলে দিলে ওরা যাচ্ছে। কেন হেলথ ওয়ার্কারদের রিটেন করা যায় না? একটা বড় কারণ ছেলে মেয়েদের স্কুল নাই। তো এটা তো ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট দেন লাইক হোয়াট উই নো দ্যাট জাস্ট মানি। এবং সেটার অনেক অন্যভাবে আরো অনেক কিছু অ্যাড করতে হবে তাহলে তাদের এডুকেশন ইনসেনটিভ দেওয়া যেতে পারে, এডুকেশন অ্যালাউন্স দিতে পারে, তাদেরকে আরো অন্যান্য সুযোগ সুবিধা দিতে পারে, যেটা দ্রুত প্রমোশন, অনেক কিছুই করা যেতে পারে। সো সো অনেক দেশে যেটা করে, মানে ইউ হ্যাভ টু সার্ভ 5 ইয়ার্স, যেই জিনিসটা রিফর্ম কমিশন রিপোর্ট টাচ করে না এবং ইটস স্টিল দেয়ার, সব প্রবলেম টাচ করেছে, ওটা করে নাই, সেটা হলো ডেপুটেশন। আপনি জানেন বাংলাদেশে অনেক হসপিটালে যদি আপনি যান, বা সরকারি হসপিটালে, ওখানে 10 জনের অ্যাপয়েন্টমেন্ট থাকে, অফিসিয়ালি 10 জনই আছে, কিন্তু স্টেশনে 2 জন আছে, বাকি 8 জন কই গেল? তারা ডেপুটেশনে অন্য জেলায় কাজ করে, এবং তারা বেতন পায় ওই জেলা থেকে। তো এই আপনি হার্ড টু রিচ এরিয়াতে এই প্রবলেমটা কমন, কারণ ডেপুটেশন ইজ সরকার চাইলে যে কোনো লোককে দিতে পারে, তো তারা তদবির করে যেটা করে। আপনি এক্সাম্পল জাস্ট এখনই যান কেরানীগঞ্জ গেলে পাবেন, ওখানে হয়তো আছে 15 জনের বা 10 জনের ইয়ে পজিশন, ওখানে হয়তো 20 জন আছে। ওরা কারা? ওরা হয়তো মতলবের একটা চর এলাকায়, বা কোনো একটা চাঁদপুরের কোনো চর এলাকায় তাদের ওখানে অ্যাপয়েন্টমেন্ট, ওখান থেকে বেতন পায়।
কিন্তু সে অ্যাপয়েন্টেড এর, এই ডেপুটেশনটাকে বন্ধ করতে হবে। যে একদম ডেপুটেশন ইন এ রেয়ার কেস দিতে হবে। স্টাডিতে যারা আসে, যেমন আমরা বিশ্ববিদ্যালয় থেকে আমরা শিক্ষা ছুটিতে চাই, কিন্তু সরকারিতে কিন্তু ওরা ডেপুটেশনে যায়, ওরা যখন পড়তে যায় সেটাও ডেপুটেশন, মানে হচ্ছে ওয়ার্কে আছে। সো ডাক্তারিতে তো এটা আছে, তারা পড়তে আসলে কিন্তু ডেপুটেশনে থাকে। এবং আরেকটা বিষয় হলো, এটাও অসুবিধা নাই, কিন্তু ওই যে বললাম যে হয়তো নোয়া নোয়াখালীর একটা চর এলাকায় তার পোস্টিং, অথবা কিশোরগঞ্জের একটা চর এলাকায় তার পোস্টিং, কিন্তু সে আসলে কাজ করছে ঢাকা মেডিকেলে ডেপুটেশনে। তো ওইখানে কিন্তু আবার আরেকজন নিয়োগও দেওয়া যায় না, আরো কমপ্লেক্স। যেহেতু ওখানে অলরেডি ফিল্ড সবগুলা পুরো পূরণ করা আছে, অন্য কাউকে দেওয়া যাচ্ছে না। এই লুপহোলস গুলা আমাদের একটু, এটা নিয়ে আলোচনাটা আমি দেখি নাই, আমি খুব কেয়ারফুলি দেখেছি, আমার চোখে পড়েনি। এটা ডেফিনেটলি বন্ধ করতে হবে। থ্যাংক ইউ শিমুল ভাই। আমাদের সময় শেষের দিকে প্রায়, আমরা হয়তো একটা দুটো প্রশ্ন নিতে পারবো। আর একটা প্রশ্ন আমি নিচ্ছি ইশরাতের কাছ থেকে। ইশরাত প্রশ্ন করেছেন, হাউ ডু ইউ ইমপ্রুভ দি কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি অফ হিউম্যান রিসোর্সেস ইন হেলথ ইন বাংলাদেশ? আমাদের স্বাস্থ্য খাতের যে শুধুমাত্র, ইটস নট অনলি অ্যাবাউট দি কোয়ালিটি, ইটস কোয়ান্টিটি, ইটস অলসো অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ দ্য হেলথ কেয়ার সার্ভিসেস দ্যাট দে গেট। এই হিউম্যান রিসোর্সের এই জায়গাটায় ইমপ্রুভমেন্ট কিভাবে সম্ভব, বা কোন সংস্কারটা দরকার? কিছু সাজেশন এসছে, যেমন হলো এক্রেডিটেশন বাড়ানো, যেমন প্রাইভেট যে ফেসিলিটিস গুলা সেগুলোর কোয়ালিটি ইমপ্রুভ করা। তো সেই জিনিসগুলা এগেইন উইল ডু দ্যাট। যেমন এখানে একটু আত্মসমালোচনাই করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেক প্রাইভেট মেডিকেল কলেজ গুলা আছে, ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পায়, তারপরে আমরা বলছি তাদের নাকি কোয়ালিটি খারাপ। তাহলে আমরা সার্টিফিকেট দিই কেন? তো এই কোয়েশ্চেন গুলা করতে হবে আমাদের, যে আমরা যে সার্টিফিকেট দিচ্ছি, আমাদের ব্র্যান্ড নেম ইউজ করছি, তার কোয়ালিটি না থাকলে আবার আমরাই বলছি তাদের নাকি কোয়ালিটি নাই। তো এই জায়গাগুলো একটু মানে কোশ্চেনে আনা। আপনি ধরেন সরকার লাইসেন্স দেয় হসপিটালে, তাহলে সরকার যদি লাইসেন্স দেয় একটা হসপিটালে, ওই হসপিটালে গিয়ে যদি আমি খারাপ চিকিৎসা পাই, এই দায়িত্ব সরকারের নিতে হবে। কারণ সরকার তো লাইসেন্স দিছে, আমি সেটা দেখে গেছি। সেটা কিন্তু নেয় না সরকার, সেটা ওই হসপিটালের দোষ দেয়। তো লাইসেন্সিং এর এটা আমি বলবো, যারা লাইসেন্সিং দেয়, যারা সার্টিফিকেট দেয়, তাদেরকে ধরার একটু ব্যবস্থা করতে হবে, তাহলেই অনেকটাই কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করে যাবে। কারণ তাদের রেসপন্সিবিলিটি এটা। বিকজ আই এম সেইং দ্যাট সে কোয়ালিফাইড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সে পাচ্ছে, তাহলে কেন আমি বলবো তার কোয়ালিটি খারাপ? যেটা আমাদের সাত কলেজে প্রবলেম, সেম প্রবলেম ছিল। যাই হোক, ওইটা অন্য আলোচনা। মূলত যেটা হচ্ছে যে এটা যদি আমরা করতে পারি, কোয়ালিটি লায়াবল করা, যারা যারা এখানে রেসপন্সিবল তারও দায় আছে, সে মনিটর করছে কিনা। আর কোয়ান্টিটি, এগেন, ইটস নট, হেলথ সেক্টর ভেরি কমপ্লেক্স, এখানে শুধু ডাক্তার না, নার্স আছে, টেকনোলজিস্ট আছে, মিডওয়াইফ আছে, সব জায়গায় আমাদের গ্যাপ আছে। এবং এটা আরো অনেক বহুত আলোচনা, এটা করা এখানে শেষ করা যাবে না। এখানে সোশ্যাল বিষয় আছে। আপনি হলে বাংলাদেশের নার্সকে কোনোদিন আপনি ফার্স্ট ক্লাস অফিসার বানাবেন না, তাহলে কেন নার্স হবে একজন লোক? বিশ্বের যে কোনো দেশে সে ডাক্তারের সমান কাছাকাছি স্যালারি পায়, স্ট্যাটাস পায়। আপনি তাকে বানিয়ে রাখবেন তৃতীয় শ্রেণী, তারপরে আবার বলবেন আমাদের দেশে নার্স নাই, সেটা হয়তো হবে না। সেই আলোচনাগুলো আসে নাই, রিফর্ম কমিশন খুব ভালো আসেনি। যেহেতু সবাই ডাক্তার, ওই ডাক্তারদের হেলথ সার্ভিস কমিশন এগুলো নিয়ে যতটা এক্সাইটমেন্ট দেখেছে, আমার কাছে মনে হচ্ছে অন্য যে মেডিকেল অংশ যারা আছে, অংশীদার, তাদের নিয়ে আলোচনাটা একটু দুর্বল। না শিমুল ভাই, আপনার এই লাস্ট পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে নার্সের পয়েন্ট আপনি যেটা বলেছেন। আমি যখন ইউকে তে যে কোনো হাসপাতালে যাই, একটা বড় অংশের নার্স আমি দেখতে পাই ইন্ডিয়া থেকে আসা, যে তামিলনাড়ু থেকে আসছে বা দক্ষিণ ইন্ডিয়া থেকে এসছে। ফিলিপাইন্সের নার্স আমি এখানে দেখতে পাই, কিন্তু বাংলাদেশি আমি নার্স এখন পর্যন্ত কখনো দেখি নাই। তো একটা ব্যাপার কিন্তু, নার্সিং এর যদি আমরা যদি আমাদের যে ইনস্টিটিউশন, এটা যদি ভালো করতে পারি, এটা শুধুমাত্র কিন্তু দেশকে যে সার্ভ করবে তা Right. কিন্তু না, এটা কিন্তু গ্লোবাল নার্সের ডিমান্ড কিন্তু ওয়ান অফ দ্য হাইস্ট ইন দ্য True, গ্লোবাল very জব। true. সুতরাং এটা হয়তো এটা আসা দরকার ছিল এবং আসা উচিত বলে আমি মনে করি। আমাদের শেষ প্রশ্নটা আমি নিব শিমুল ভাই, এটা তাওসিয়া করেছেন এবং ইট ইজ পারফেক্ট অ্যাজ এ লাস্ট কোয়েশ্চেন। রিপোর্টে তো অনেক সাজেশন এসেছে, আপনার কি মনে হয় এগুলি কতটা বাস্তবায়ন করা যাবে? আম, সব তো করা যাবে না, সেজন্য সেগুলা আইডেন্টিফাই করা, যে জন্যই আমাদের আলোচনার শুরুতেই বলেছি যে একটু প্রায়োরিটাইজ যদি করা যেত, যে এই রিফর্ম গুলো আমাদের করতেই হবে ইমিডিয়েটলি, এবং এই রিফর্ম গুলা ইজ এ মাস্ট, ওটা যদি আমরা একটু সর্টিং করতাম, তাহলে হয়তো একটু সরকারের জন্য, পলিসি মেকারের জন্য সহজ হতো। আমি শিওর বাংলাদেশের কোনো সরকারি অফিসে যদি এই রিপোর্ট দেওয়া হয়, এখান থেকে ওরা কোনটা আগে করতে হবে, কি করতে হবে, একদম খেয়ে হেয়ে হয়ে ফেলবে। সো একটু, আমার মনে হয় সুযোগ আছে এখনো,
তারা চাইলে এখান থেকে একটা সর্ট অফ প্রায়োরিটাইজ করে এই এই রিফর্ম গুলো আমাদের ইমিডিয়েটলি দরকার এবং এগুলা অবশ্যই করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। এটা থার্ড প্রায়োরিটি ইফ রিসোর্স এন্ড টাইম পারমিট, সামথিং লাইক দ্যাট। এভাবে যদি করা যায় অনেক কিছু করা যাবে। সব যে করা যাবে না তা না, আর সব যে দরকার তাও না। থ্যাংক ইউ সো মাচ শিমুল ভাই। আমি এবার একটু সেলিম রায়হান স্যার কাছে যাবো। সেলিম রায়হান স্যার প্রফেসর অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা এবং আমাদের সানেম এক্সিকিউটিভ ডাইরেক্টর। স্যার নিডস নো ইন্ট্রোডাকশন, বাট স্যার আপনি যদি ব্রিফলি সাম আপ করেন বা আপনার মতামতটা দিন 3 থেকে 4 মিনিটের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ স্যার। না না, থ্যাংক ইউ। আমার আসলে সাম আপ করার কোনো সুযোগ নেই, কারণ অনেক রিচ ডিসকাশন হয়েছে। আই থিঙ্ক এটা খুবই আহ, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। এবং আমি খুব ধন্যবাদ জানাই প্রফেসর সাফিন শিমুল, আমার একদম ডিরেক্ট স্টুডেন্ট ছিল। মাহতাবও আমার স্টুডেন্ট ছিল, সুতরাং দুজনে মিলে খুব সুন্দর একটা আলোচনা হয়েছে। আমি আবারও ধন্যবাদ জানাই যারা ইভেন পার্টিসিপেট করেছে কোশ্চেনে এবং নানা রকম কমেন্টস গুলো দিয়েছে। শিশির মরল কিছু স্পাইস অ্যাড করেছে, তাকেও ধন্যবাদ জানাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে খুব ক্রিটিক্যালি দেখা দরকার। বাট আমার যে জিনিসটা আমার কাছে গুরুত্বপূর্ণ, যে পুরোটাকে একেবারে ফেলে না দিয়ে হয়তো দরকার যে কিভাবে ইমপ্রুভমেন্টের এরিয়াস গুলো কোথায় আছে সেই দিকগুলো দেখা। কয়েকটা বিষয় আমি একদম পুরো একমত, মানে যে আলোচনাগুলো কোনো করছি না, যেমন কিন্তু একটা বিষয় আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ, যে হেলথ এবং এডুকেশনকে আমরা আসলে কিভাবে দেখি। আহ, এবং আমরা যে এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখা, এবং রিটার্ন, যে এটার ইমিডিয়েট কোনো রিটার্ন নেই, এটার যে একটা সময় লাগে। আহ শিমুল যে খুব সুন্দর করে শ্রীলঙ্কার এক্সাম্পল দিচ্ছিল, শ্রীলঙ্কার যদি এখনকার হেলথ এক্সপেন্ডিচার এজ এ পার্সেন্ট অফ জিডিপি, পাবলিক হেলথ এক্সপেন্ডিচার যদি আমরা দেখি, কিন্তু খুব বেশি না। কিন্তু শ্রীলঙ্কা কিন্তু এই ইনভেস্টমেন্টটা তার 30 বছর 40 বছর আগে করে ফেলেছিল, যে কারণে এখন কিন্তু তার ওই বড় স্কেলে ওই ইনভেস্টমেন্টটা হয়তো আর লাগছে না, এই রিটার্নটা সে এখন পাচ্ছে। আনফর্চুনেটলি আমরা কিন্তু সেভাবে করতেই পারি না। আমি বিভিন্ন সময় লিখেছি যে এটাকে পলিসি প্যারালাইসিস বলে, যে লাস্ট 2.5 ডিকেডস অথবা ইসেতে হেলথ এক্সপেন্ডিচার less than 1% অফ জিডিপি, এটা একেবারেই রয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে সেই জায়গাটা দেখা দরকার। এবং একটা খুব পাজলিং বিষয় হচ্ছে যে হেলথে পাবলিক অ্যালোকেশন অনেক কম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানে করাপশন অ্যালোকেশন অনেক বেশি খরচে নিয়ে। তার মানে টাকা কম হলেও যে করাপশন অনেক বেশি হতে পারে, সেটা একটা হয়তো এক্সাম্পল হচ্ছে হেলথ সেক্টর। এবং সেই জায়গাটাতেই আমার বিভিন্ন লেখায় এবং বিভিন্ন সময় এনেছি, এবং যে কথাগুলো আমার বইতে, যেটা হচ্ছে যে বাংলাদেশ প্যারাডক্স, এমনকি তারপরে হোয়াইট পেপার কমিটির রিপোর্টও এনেছি, সেটা হচ্ছে এক ধরনের একটা এন্টি রিফর্ম কোয়ালিশন। মানে এই যে রিপোর্টটা করা হলো, এটার যত লিমিটেশন সবকিছু আমরা কনসিডার করেও, যে এটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে যে আলোচনাগুলো হলো, যে সমস্যাগুলো, এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে এখানে এই রিফর্ম বিরোধী, সংস্কার বিরোধী একটা বড় ধরনের জোট আছে বাংলাদেশে, এবং এটা বিভিন্ন খাতেই, এবং দে আর কাইন্ড অফ ওয়েল কানেক্টেড, এবং তার একটা কমন ডিনোমিনেটর হয়তো আমরা পাবো পেয়েছি সব জায়গাতেই। এবং অন্যান্য আহ, যে বিভিন্ন সেক্টরের বিজনেস থেকে, এবং অফকোর্স অ্যাট দ্য টপ হচ্ছে পলিটিক্যাল এলিটসরা, তারা নানাভাবে এখান থেকে বেনিফিট গুলো নেওয়ার চেষ্টা করে। সুতরাং এই এন্টি রিফর্ম কোয়ালিশনটাকে যদি না ভাঙা যায়, তাহলে যেটা হবে যে যত রকম আমরা টেকনিক্যাল সলিউশন দিই না কেন, এবং এই রিপোর্টগুলোতে এখন দেখা যায় বেশিরভাগই একটা টেন্ডেন্সি থাকে টেকনিক্যাল সলিউশনের দিকে যাওয়া, এই ক্যাডার এদিক ওদিক করা, বিভিন্ন রকম ভাবে নিয়োগগুলোকে ঠিক করা, অথবা এরকম কিছু পারচেজের জায়গাগুলো ঠিক করা, ডিজিটালাইজ করা, সিস্টেম চালু করা, এগুলো আমরা কিন্তু ট্যাক্সেশনের ক্ষেত্রে রিফর্মে এরকম অনেক প্রায় কমন জিনিস, সেট অফ রিফর্মস আমরা দেখবো। কিন্তু এট দ্য এন্ড যেটা আমাদের দুজন স্পিকার, বিশেষ করে শিমুল এবং মাহতাব, তারা খুব ভালো মতোই বলছিলেন যে রাজনৈতিক অর্থনীতির বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি খুব শক্তভাবে যারা দেশ চালাচ্ছে তারা যদি আগ্রহী না হয় এই স্বাস্থ্য খাতের সংস্কারের ব্যাপারে, এবং তাদের যদি একটা খুব বড় ধরনের ভিশন না থাকে যে স্বাস্থ্য খাত তারা কোথায় নিতে চায় আগামী 10 বছরে, তাহলে কিন্তু আমরা এই জায়গাতেই ঘুরপাক খাবো। যে দেশগুলোর উদাহরণ শিমুল দিচ্ছিল খুব সুন্দর করে, সেখানে দেখা যাবে যে সেই দেশের রাজনীতিবিদরা কিন্তু কমিটেড ছিল, তাদের অনেক সমস্যা থাকা সত্ত্বেও, যে তারা স্বাস্থ্য খাতকে একটা জায়গায় নিতে চেয়েছিল। আনফর্চুনেটলি আমরা বাংলাদেশে সেই জিনিসটা দেখিনি, এবং সেটা হয়তো একটা দেখার অপেক্ষা আমরা রইবো, যে সামনের দিনগুলোতে আহ সামনে এই এই সরকার, যদি ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার আমরা বুঝে থাকি, এবং সামনে যে একটা নির্বাচিত সরকার আসবে, তারা কতটুকু কমিটমেন্ট দেখাতে পারবে। আমি শিমুলের সাথে পুরো একমত যে এই রিপোর্টে আমি যতটুকু দেখেছি কোনো ক্লিয়ার রোড ম্যাপ নেই, এবং ক্লিয়ার রোড ম্যাপ কমিশন যে তাকেই দিতে হবে তার কোনো কথা নেই, কিন্তু
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কমিশনটা রিপোর্ট দেওয়ার পরে এটা নিয়ে কতটুকু আলোচনা হচ্ছে সরকারের ভিতরে এবং ইম্পর্টেন্ট স্টেক হোল্ডারদের মধ্যে, সেটা আমার কাছে মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। এবং সেখান থেকে কি কি জিনিস বের করে আনা যাচ্ছে একটা রোড ম্যাপ ক্রিয়েট করার জন্য, সেই জায়গাটা আমার কাছে মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। তো আমি এইটুকু বলি, আমি শেষ করব যে আমি খুবই এনজয় করেছি আলোচনাটা। আমার কাছেও খুব মানে যেহেতু এই বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি, এবং স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে আমি শিশির মরলের সাথে পুরো একমত যে অনেক বছর ধরে নানা রকম কথা, নানা রকম সাজেশন এসছে। এই কমিশন হয়তো খুব বড় ধরনের কোনো ভ্যালু অ্যাড করতে পারেনি নতুন করে, কিন্তু যেটা হয়তো করতে পেরেছে, যেটা শিমুল বলেছে যে অনেক কিছু হয়তো কম্পাইল করেছে একটা জায়গায়, অনেক লিমিটেশন আছে, সেগুলোও সমালোচনা করা দরকার। তা অ্যাট দ্য এন্ড যেটা আমরা দেখতে চাইবো, এটা ওনারশিপটা আসলে কি। ওনারশিপটা শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের না, এই রাজনৈতিক দলগুলো তাদের এই ওনারশিপে আসতে হবে। তারা সমালোচনা করুক, তারা এই কমিশনের যে রিপোর্টে যে বড় ধরনের সমস্যাগুলো আছে সেগুলো সমালোচনা করুক, এবং সেটা কি উন্নতি করা যায়, কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সেই আলোচনাটা হওয়া দরকার। আনফর্চুনেটলি এখন পর্যন্ত কিন্তু সেরকম আলোচনা আমরা দেখতে পাচ্ছি না। আমার দিক থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাহাতাব, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই ওয়েবিনার সংযুক্ত হওয়ার জন্য। আমাদের আম, আজকের ওয়েবিনার আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পেয়েছি। শিমুল ভাই পুরো বিষয়টি তুলে ধরেছেন। একটা বিষয় আমি একটু আবার জোর দিতে চাই, আমাদের ওয়েবিনারের মূল উদ্দেশ্য আহ, ছিল এবং আগামীতে আমাদের যে ওয়েবিনার গুলো হবে সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেই রিফর্ম গুলি দেখতে পাচ্ছি বা আমাদের বাংলাদেশ এবং বৈশ্বিক বাস্তবতায় যে পরিবর্তনশীল যে বিষয়গুলি উঠে আসছে সেই সব জায়গায় আমরা কিভাবে ক্রিটিক্যালি এঙ্গেজ হতে পারি। সুতরাং আমরা আজকে যে মতবাদ দিয়েছি, আমাদের যেই মতামত আমাদের যা ছিল, আমাদের মতামত গুলো হচ্ছে এটাকে কিভাবে একটু এনরিচ করা যায়, ভবিষ্যতে যে রিফর্ম গুলি হবে, ভবিষ্যতে যেই এখান থেকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায়। সুতরাং আমাদের ক্রিটিসিজম, এই ক্রিটিসিজমকে আমরা বলতে চাই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। যে এখানে আমরা যা বলেছি এই পুরোটার উদ্দেশ্য হচ্ছে এই এখান থেকে ভালো জিনিসগুলিকে কিভাবে নেওয়া যায় এবং এটাকে আরেকটু আরো ভালো কিভাবে করা যেতে পারতো এবং কিভাবে করা যায়। এবং আমরা মনে করি যে এই এই ধারাবাহিকতায় আমরা যদি এই ক্রিটিসিজম গুলি যদি কিছুটাও যদি আমরা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আমরা পৌঁছাতে পারি এবং তার কিছু কিছু অংশ যদি বাস্তবায়িত হয়, তাহলে তার উপকার আপামর বাংলাদেশি জনতার হবে। আমাদের পুরো বাংলাদেশের উন্নয়নের জন্য এগুলি আবশ্যক। সেই জায়গায় সেই নোট, সেই আহ, মতবাদ বা আশা প্রকাশ করে আজকে ওয়েবিনার আমি শেষ করতে যাচ্ছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের আগামী নেক্সট ওয়েবিনার আছে আগামী জুন মাসে। আমরা আমরা এটা জুন মাসে আমরা করতে যাচ্ছি রাজনৈতিক অর্থনীতির উপরে। আমাদের বিস্তারিত আমাদের ফেসবুক পেজ এবং নিউজ সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাবেন। আমাদের আগামী ওয়েবিনার গুলোতে আপনাদের জয়েন করার আম, আহ, আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।